বলো কি চলো শুরু খবর করে বলো। দিই। চলছে। তোমাদের আমরা অনেকদিন লেট তোমাদের করে ওদিকে ঠান্ডা কেমন? অনেকদিন লেট করে অনেকদিন লেট করে অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে আসছি আজকে আমরা। তোমাদের ওদিকে ঠান্ডা কেমন? ঠান্ডা ঠিকঠাক, মানে নাথিং, মানে প্রচুর বেশি সেরকম নয়। আমাদের এদিকে হ্যাঁ, ঠান্ডাটা ঠান্ডা পড়েছে। মোটামুটি একটু পড়েছে, এখনো ফ্যান চালাতে লাগছে না। হ্যাঁ, আমাদেরও ফ্যান চালাতে লাগছে না, আমাদের ঠান্ডাটা পড়েছে। আমি যেন সোয়েটার পরেই আছি। হুম। হুম। যাই হোক, আমরা এবারে একটু তারপর দেরি বলো। করে ফেলেছি আমাদের ভিডিও আনতে। পরবর্তী ভিডিও আমাদের আসতে একটু দেরি হয়েছে। আমাদের হুম। অনেকগুলো টপিকও জমে গেছে। তো হুম। সব থেকে প্রথমে কিং ছবিটা নিয়ে, ওর টিজারটা নিয়ে একটু কথা বলে নি। ওটা আমাদের সব থেকে প্রথম রেসপন্সিবিলিটি। শাহরুখ খানকে নিয়ে কথা বলতে হবে। তো হুম। কিং ছবির টিজার কেমন লেগেছে তোমাদের, গ্লিমসটা? না, তুমি সাগরের এরকম দিকে করছো যেন রেসপন্সিবিলিটি না থাকলে তুমি ভিউ এর জন্য করতে না, কিং এর টিজার নিয়ে কথা বলতে না, বা আমরা না, বলতাম না ভিউ আমি এর জন্য। না, আমি কেন বলছি, কারণ হচ্ছে এক তো অনেকদিন হয়ে গেছে, প্রথম কথা। অনেকটা দিন হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, আমরা আমাদের চ্যানেলে হয়তো মাল্টিপল টাইম এটা নিয়ে কথা বলে ফেলেছি। সো দের ইজ নাথিং নিউ টু টক অ্যাকচুয়ালি, সেইভাবে যদি দেখো। তো তাই জন্য বললাম কথাটা। হ্যাঁ, সেটা ঠিক, কারণ এত ছোট একটা জিনিস ড্রপ করেছে, আচ্ছা। সেটাকে হ্যাঁ। নিয়ে তুমি চ্যানেলে কথা বলবে, আবার এখানে আলাদা করে বলবেটা কি, এটা একটা বিষয়। হুম, আর আজকে আমি একটা জিনিস একটু অবাক হয়ে গেলাম, সেটা হচ্ছে আজকে হুম, মানে আমরা সবাই আজকে এইভাবে কথা কেন বলছি? অরিত্র আজকে এইভাবে বলছে যে না, আমি এটা বললাম, এর কারণ হচ্ছে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, এই কারণে বললাম। সাগর আবার অরিত্রকে ক্রস করছে ভাবে। আসলে আমরা আমাদের চ্যানেলে অলরেডি কথা বলে ফেলেছি, এই কারণে আমরা এখানে আর কি বা বলবো। মানে আমরা ওই ব্যাক বেঞ্চার ছিলাম, সেখান থেকে হঠাৎ করে সবাই ক্লাস মনিটরের মতো বিহেভ করছে। ব্যাপারটা কি, মানে কেন এত আস্তে কেন কথা বলছো কেন? আমরা এখন না, না হামবেলড আমাকে হয়ে গেছি, হামবেলড না, না, আমি দুনিয়া পার্সোনাল দেখে। আমার কারণটা বলে দিই। অফিস করে দিল্লি ক্রাইম সিজন 3 দেখে, ঠিক আছে, আমার একটু এনার্জিটা অ্যাকচুয়ালি ড্রেন আউট হয়ে গেছে, ওই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। আমার আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। বলছি। আমি সাবনীল আমি কেন বলতে চাই না, গার্লফ্রেন্ডের সাথে আমি ঝগড়া হয়ে যাবে। আমি দুনিয়া না, আমি দুনিয়া থেকে হামবেলড হয়ে গেছি, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। যাই হোক, কিং নিয়ে কি কিছু কথা বলবে নাকি আমরা পরের টপিকে মুভ করবো? এ, কি এটা না, এটা কি, এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি নিয়ে কি দেখো, আমি এটাই বলবো যে একটা অ্যাটলির একটা প্রভাব দেখতে পাওয়া গেছে, এবং জওয়ান শাহরুখের কেরিয়ারে একটা এমন ছবি হয়েছে যেটা শুধুমাত্র হুম, বক্স অফিস এনে দিয়েছে তা তো নয়, শাহরুখ খানের অ্যাক্টর হিসেবে একটা অন্য অন্য একটা দিক খুলে দিয়েছে, এবং হুম, সেটাকেই ও আগামী কিছু বছরে মানে কোথাও একটা ক্যাপিটালাইজ করতে চলেছে বলেই মনে হচ্ছে ওর চয়েস অফ হুম, ফিল্ম দেখে। কিংটা সেরকম ভাবেই বানানো, এটা মানে আগে থেকে মনে হচ্ছিল, সেই জায়গা থেকে স্ক্রিপ্টটা সিলেক্ট করা। তাহলে শাহরুখের অ্যাকচুয়ালি এটাতে কাজ করার কথাই ছিল না প্রাথমিকভাবে। হুম, প্রাথমিকভাবে এটা সুহানা খানের প্রজেক্ট ছিল, কিন্তু এখন বুঝতে পারা যাচ্ছে যে আপডেটও ছিল যে শাহরুখ খানই এখানে মেন রোল প্লে করবে, এবং সেটা পরিষ্কার হুম, হয়ে গেছে যেভাবে অ্যানাউন্সমেন্টটা এসেছে। আমি একটু স্কেপটিক্যাল ছিলাম যে মেবি হয়তো সুহানা খানের যেহেতু লঞ্চ করছে, যেখানে হয়তো সুহানা খানকে কিছুটা রাখবে, তো সেটা রাখেনি দেখে একদিকে ভালো লেগেছে যে ভাই চলো, শাহরুখের জন্মদিন, শাহরুখের ছবি শাহরুখকেই রেখেছে। হুম, এখন এটাই আমি টিজার যখন রিভিউ করেছি তখনও মেনশন করেছি যে মানে শাহরুখকে মাথায় রেখে বানানো ছবি এবং শাহরুখের ছবি, সেটা তো বক্স অফিসে সফলতা পাবে ঠিক আছে, তো সেটা সুহানার ক্যারিয়ারে কতটা আর কি মানে ইম্প্যাক্টফুল হবে। রাদার আমার মনে হয় কি বলতো, যদি একটা ছোট ছবি করতো এবং সেখানে সুহানা খানের কাঁধেই পুরো জিনিসটা থাকতো, এবং এবার সেখানে সুহানা খারাপ পারফরমেন্স করলে ট্রোলড হবে, সেটাও যেরকম একটা দিক রয়েছে, কিন্তু ভালো করলে মানে নাম কিন্তু ওভাবেই হবে। বাবার ছবিতে একটা রোল করে কিন্তু নাম হবে না, আলাদা করে কোনো মার্ক ছাড়তে পারবে না, তা লোকে শাহরুখের জন্যই যাবে, বেরিয়ে শাহরুখকে নিয়েই কথা বলবে। আর একটা কথা, রূপম দা সিনিয়রিটি বলছিল কোন একটা ভিডিওতে, রূপম দা বলছিল, যেটার সঙ্গে আমি একেবারে একমত, এত বড় বড় অ্যাক্টার রয়েছে না এই ছবির মধ্যে, সেখানে সুহানা খানকে মানে কিছু ভালো করতে হবে, নাহলে কিন্তু মুশকিল আছে আর কি সুহানা খান। এটাই বলার। আর দেখো, ওই পার্টিকুলার অ্যানাউন্সমেন্টে যদি কথা বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো লেগেছে অনিরুদ্ধের, এবং যেরকম ভাবে মানে শাহরুখের ফেসটা একটু একটু করে রিভিল হচ্ছে, এবং লাস্টে যে ডায়লগটা দিয়েছে, ওই যে হাস্কি একটা ভয়েস রয়েছে শাহরুখের, সেটাকে দুর্দান্ত ভাবে ভয়েস ওভারের মাধ্যমে ওটাকে ইউজ করা হয়েছে, এবং লাস্ট ডায়লগটা ভালো, দান নেই দেশ সাথু, ওই ওই পার্টিকুলার ডায়লগটা ভালো, তো ভালো লেগেছে। আর অ্যাকশনটাকে ওরা চেষ্টা করছে, মানে দেখো আপডেট ছিল যে রুটেড অ্যাকশন হবে, কিন্তু এখানে কিন্তু যথেষ্ট লার্জার দ্যান লাইফ বোঝা যাচ্ছে হ্যাঁ, যে লার্জার লার্জার দ্যান লাইফই লাইফই হবে করেছে। action। তো সেটা ভালো লাগছে, দেখা যাক এবারে যে মানে এখন লিওদা প্রফেশনাল থেকে কতটা নেওয়া হয়েছে, কতটা চেঞ্জেস, কারণ এত ক্যারেক্টার তো লিওদা প্রফেশনাল ছিল না।
খুবই লিমিটেড কিছু ক্যারেক্টার ছিল, তো ডেফিনেটলি এখানে অনেকগুলো চেঞ্জেস করা হবে, দেখা যাক। আর লিও দ্য প্রফেশনের কোনো ব্যাক স্টোরি বিষয় ছিল না, আপডেট তো এসেছে শাহরুখের একটা মানে একটা দুটো লুক থাকবে, একটা ইয়াঙ্গার ভার্সন একটা ওল্ডার ভার্সন, তো ডেফিনেটলি ওরা কিছু চেঞ্জেস করছে আর কি, দেখা যাক সেটা কতটা ভালো হয়। রূপম বলো। আমার তো দেখো সাগর নীল যা জিনিসপত্র বললো এটাই হয় যে সেকেন্ডে বলে তার আর কিছু বলার থাকে না, সাগর নীল এতটা বলে দেয়। তো সেটাই যে আমার তো টিজারটা খুবই ভালো লেগেছে এবং আমার ডায়লগ ভালো লেগেছে। ওই শুরুর যে ওই যেভাবে শুরু হচ্ছে যে এতজন আমায় খুঁজছে, ব্যাপারটা খুবই ভালো। শেষে যেরকম ডার নেহি দেয়সা তু, ওই ডারের রেফারেন্সটা আনা ভালো লেগেছে, অ্যাকশনটা ভালো লেগেছে। এবং যেটা ও বলছে যে হচ্ছে লুক থেকে শুরু করে অ্যাকশনে বা প্রেজেন্টেশনে একটা অ্যাটলির মতো ছাপ, সেটা আমার ভালোই লেগেছে। এবং ভালো লেগেছে হচ্ছে যে ওই শর্ট গানটা মুখে বসাচ্ছে, ওটাতে হেভি লেগেছে যে দাঁতগুলো বেরিয়ে যাচ্ছে, ক্যামেরা ট্র্যাক করছে, সেখানে যেরকম ভাবে শর্ট গানটা লোড হচ্ছে, ওটা মজার লেগেছে। আর এসআরকে লুকটা আমার মনে হয় কি এসআরকে খুব ভালো শুট করেছে। মানে অনেক সময় হয় না যে খুব ইয়াং করতে গিয়ে এরকম ধরনের অ্যাক্টরদের যেভাবে মানে ক্লিন করে মুখটা, খুব অদ্ভুত লাগে। তো সেখানে ওর বয়স সাপেক্ষে লুকটা খুব ভালো গেছে, আর খুব ড্যাশিং লাগছে, ওই মুখের মধ্যে কার্ড ফার্ড নিয়ে হেভি লাগছে। তো আমি মস্তি পেয়েছি টিজারটা দেখে, ভালো লেগেছে। এবার অরিত্র বলো। আর একটা কথা সেটা হচ্ছে একটাই বিষয়, সেটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের ছবিতে কিন্তু এরকম অ্যাকশন কোনদিন আমরা দেখিনি। ঠিক আছে, ওর ছবিতে সবসময় কিন্তু অ্যাকশনটা হয় হচ্ছে একটু হলিউডিশ, এই এত স্পিড র্যাম্প করে এরকম ধরনের ট্রিটমেন্ট কিন্তু করে না। দেখার সেটা কিরকম ভাবে ছবিতে আনে, দেখার সেটা। না তোমরা সবই মানে কভার করে দিয়েছো, আর নতুন করে কিছু বলার নেই। মানে এগুলোই আর কি, মানে ভালোই লেগেছে ওভারঅল, তো খুবই ভালো, খুব স্টাইলাইজ প্রেজেন্টেশন ইত্যাদি। বাট দেখা যাক আর কি। মানে দেখো ব্যাপার হচ্ছে কি বলতো না, এখানে একটা অন্য ব্যাপার আছে। মানে এটা এখন বললে শাহরুখের ফ্যানসরা একটু খেপেই যাবে। মানে আমি যেটা নিয়ে আর কি স্কেপটিক্যাল, সেটা হচ্ছে যে এই ধরনের অ্যাকশন সিনেমাতে ধরো অ্যাকশন যাই হচ্ছে এগুলো তো সবই আমরা দেখছি, বিভিন্ন বলিউড ছবি সাউথের ছবিতে দেখছি। ঠিক আছে, তো সেটা কিন্তু খালি ইউএসপি নয়। ইউএসপিটা হচ্ছে ক্যারেক্টার মোমেন্টস। এবার সেইটা কিন্তু সিদ্ধার্থ আনন্দের ছবির মধ্যে কিন্তু থাকে না। মানে তুমি দেখবে অ্যাটলিস্ট ধরো জওয়ানে, ধরো এই যে বাইকের যে সিকোয়েন্সটা রয়েছে সেকেন্ড হাফে, বাইকের সিকোয়েন্সটা খুব ভালো, দারুণ কোরিওগ্রাফি। কিন্তু লোকের কোন মোমেন্টটা মনে আছে যখন ও পা দিয়ে সিগারেট জ্বালায়, মানে পা দিয়ে সিগারেটটা জ্বালায়, বাইকটাকে ওইভাবে ছাড়ে। ঠিক আছে, মোমেন্টটা হচ্ছে ওটা। ঠিক আছে, তো সেই যে ক্যারেক্টারের যে মোমেন্টস গুলো, সেইগুলো কিন্তু না তুমি দেখবে সিদ্ধার্থের কোনো ছবির মধ্যে ক্যারেক্টারের আলাদা করে কিন্তু কোনো মোমেন্টস থাকে না কিন্তু। পাঠান হিট হওয়ার কারণ হচ্ছে শাহরুখ খানের কামব্যাক, অনেকগুলো ছিল। বাট ক্যারেক্টার যে মোমেন্ট, মানে তুমি দেখবে পুষ্পা 2 তে ক্যারেক্টারের যে মোমেন্টস গুলো আছে না, ড্রামা বিটস গুলো, যে শিখাওয়াতকে সুইমিং পুলে ফেলে দিয়েছে সেটার মধ্যে মুতে দিচ্ছে, ঠিক আছে, বা ওকে বলছে তুমি কার ফোন থেকে করে সিগারেট ধরানো, হ্যাঁ কার থেকে তারপর বলছে সিগারেট ধরানো, ছোট্ট একটা সিন। হ্যাঁ হ্যাঁ, তারপর বলছে যে তুমি 10 টন নিয়ে দেখাও। হুম। 100 টন ছেড়ে দাও, 10 টন কোথাও থেকে নিয়ে দেখো। ও যাকেই ফোন করছে দেখছে পুষ্পার কাছে ফোন আসছে। দিজ আর ক্যারেক্টার মোমেন্টস। এই ক্যারেক্টার মোমেন্টস এর দরকার আছে। না হলে কি হয় বলতো, এই বিক্রম রাঠোর ক্যারেক্টারটা কিন্তু পপুলার হয়েছে ক্যারেক্টার মোমেন্টস এর জন্য। তুমি দেখবে ইন্টারভেলে যেখানে শাহরুখের ইন্ট্রো হয়, সেখানে যে মারামারিটা যেটা হচ্ছে, দ্যাট ইজ হেভিলি ইন্সপায়ার্ড ফ্রম অ্যাটলিডি আরেকটা ছবি আছে মেরসাল বলে। মেরসালের ইন্টারভেল পয়েন্টে এক্স্যাক্টলি ওরকমই, ওটা সেম অ্যাকশন ডিরেক্টরই করেছে, আনাল আরসু বলে তার নাম। কিন্তু মজাটা কি দিচ্ছে যে শাহরুখ অ্যাকশন করতে করতে হেডফোন পরে নিচ্ছে, মিউজিকটা চেঞ্জ হচ্ছে, বা যখন ও সিগারটাকে মুখের ভিতর ঢুকিয়ে নিয়ে হেডবার্ড মারছে আবার সিগারটা বার করে নিচ্ছে। এই যে মোমেন্টস গুলো, এগুলো অ্যাকচুয়ালি হলে সিটি ফেলেছে। তো এইগুলো কিন্তু বলিউডে কোনো ডিরেক্টরই করতে চায় না, করতে গেলে দেখবে ফেক লাগে জিনিসটা। আমার আর কি এটা নিয়ে ডাউট আছে যে অ্যাটলিস্ট যেটাকে রিক্রিয়েট করবার চেষ্টা করছে, সেটা কিন্তু অ্যাটলিস্ট ছাড়া হবে না। আমি আমি এটা তোমরা একমত, কি করো? ঠিক ঠিক, অরিত্রের এটা সঙ্গে আমি একদমই ঠিক। একমত। এবার 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 এটা মানে যদি সিদ্ধার্থ আনন্দ করে দেয়, দেখা যাক যে করতে পারে কি। মানে যেখানে দেখবে ওই মেট্রোর সিকোয়েন্সটা, যেখানে মানে কি কিডন্যাপ করে সেতুপতির মেয়েকে, ওখানেও যে ওই গান টান গুলো শাহরুখ গাইছে, হ্যাঁ সেই বিষয়পত্রগুলোই কিন্তু এটা দেয়, হাইটা দেয়। হ্যাঁ বা ওই যে পার্টিকুলার ডায়লগটা, মেটা রেফারেন্সটা, যেখানে শাহরুখ বলছে যে বেটে কো হাত লাগানে সে পেহলে বাপ সে বাত কর, হ্যাঁ, এইগুলো দরকার। ঠিক আছে, ওইগুলো অ্যাকচুয়ালি জানো তো বলিউডের ডিরেক্টররা বোঝে না কিন্তু এটা। তুমি দেখবে যে বলিউডের ডিরেক্টররা কিন্তু কোনো সিনেমাতেই তুমি দেখবে এইরকম মোমেন্টস কিন্তু বার করতে পারে না।
হুম হুম আর তুমি এইটা দেখবে অডিয়েন্সও ভাবে যে খালি দুম দারাক্কে অ্যাকশন দেখালেই হয়তো ভালো লাগবে, কিন্তু তুমি দেখবে বেবি জন ছবিটাতে তো অ্যাকশন খুব ভালো, কিন্তু কেন বেরোচ্ছে না, ওয়ার্ক করছে না কেন? কারণ ওখানে যে ক্যারেক্টার মোমেন্টটা ধরো হিরোকে দিয়েছে, হিরো সেটা নিজে পুল অফ করতে পারেনি। তো এটা দুটো মানে মানে কম্বিনেশনে হয় যে ডিরেক্টর ওটা ক্রিয়েট করতে পারছে কিনা আর হিরো ওটা পুল অফ করতে পারছে কিনা। জওয়ানের ক্ষেত্রে শাহরুখ দারুণ পুল অফও করেছিল আর অ্যাটলি ওই মোমেন্টটা ক্রিয়েটও করে দিয়েছিল। বেবি জনের ক্ষেত্রে কি হয়েছে যে বরুণ ধবন পারেনি ওটা করতে, ঠিক আছে? ধুম ধারাক্কা অ্যাকশন দেখালে খালি হবে না কিন্তু। তুমি দেখবে সিদ্ধার্থ আনন্দের ওই যে ছবিটা আছে নাইট অ্যান্ড ডে যেটা রিমেক করেছিল ব্যাং ব্যাং, তুমি দেখবে সিদ্ধার্থ আনন্দ নিজেও বলে ওই ছবিটা অ্যাকচুয়ালি আন্ডার পারফর্ম করেছে। মানে ছবিটা ওপেনিং দারুণ নিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি তো আন্ডার পারফর্ম করেছে, কারণ ওই ছবিটার মধ্যে তুমি দেখবে কোনো মোমেন্ট নেই আলাদা করে। মানে ওই ক্যারেক্টারটা যে কেটে বেরিয়ে আসবে, ক্যারেক্টারটা মনে থেকে যাবে, সেটা হবে না। এটাই আর কি প্রবলেম। দেখা যাক, করে দিলে তো ভালোই। সেন্সিবিলিটিটা বুঝে। আমরা আচ্ছা, এরপর আমরা কথা বলবো এসএসএমবি 29 নাকি? হ্যাঁ, এসএসএমবি 29। অ্যাকচুয়ালি এসএসএমবি 29 নিয়ে আজকেও কথা বলবো, আবার পরের দিনে বলতে হবে, কারণ 15 তারিখ ইয়ে আসছে, ঠিক আছে? আজকে বেসিক্যালি ক্যারেক্টার পোস্টার গুলো নিয়ে আর গানটা নিয়েও কথা বলবো। হ্যাঁ, গানটা কিন্তু সলিড হয়েছে, গানটা সলিড হয়েছে। তোমরা সিনেম্যান বলে চ্যানেলটা দেখো? সিনেম্যান বলে একটা চ্যানেল আছে, ওকে ফলো করো? মাঝে মাঝে দেখি। আমিও মাঝে মাঝে দেখি। হ্যাঁ, তো ও ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছিল যে দেয়ার ইজ সামথিং, মানে আই এম ফিলিং দ্যাট দেয়ার ইজ সামথিং রং উইথ এসএসএমবি 29 গ্লোব ট্রটার, ঠিক আছে, বাট আই কান্ট এক্সপ্লেন রাইট নাও। ঠিক আছে, মানে পোস্টার্স গুলো দেখে একটা হয় না যে মনে হচ্ছে যে কোথাও একটা ওয়েস্টার্ন অডিয়েন্সকে কেটার করতে গিয়ে কোথাও একটা গন্ডগোল না হয়ে যায়। সেটা কিন্তু পৃথ্বীরাজের পোস্টারটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা হলিউডকে কেটার করতে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে। ঠিক, তো এইটা একটা প্রবলেম তো প্রথম পোস্টারে লেগেছে। এইটা তো একটা ঠিক কথাই। এবার দেখা যাক যে মানে এটা পোস্টারের মধ্যে সীমাবদ্ধ থাকে নাকি, কারণ রাজামৌলির একটা জিনিস যেটা, সেটা হচ্ছে উনি যদি মানে ধরে নাও পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিয়েছে অনেক জায়গা থেকে ইন্সপিরেশন, কিন্তু এবার মোমেন্ট কিন্তু তৈরি করে দিতে পারে, এবং সেটা হলেই তোমার হলে ওটা বিউটিফুলি ওয়ার্ক করে যাবে আর কি। না এইবারে কিন্তু তুমি দেখবে ওনার যেটা হয় যে ধরো প্যান ইন্ডিয়া লেভেলে বাহুবলী হিট হলো, ঠিক আছে, কিন্তু ও দেখবে আরআরআরে কিন্তু মানে মানে বম্বে থেকে কাস্টিং করে একটা যে হিরো নিয়ে নেবো সেটা কিন্তু করে। মানে অজয় দেবগানকে হয়তো নিয়েছে আরআরআরে, বাট তোমার মনে হবে না যে অজয় দেবগানকে একটা মানে রেখে প্যারালাল হিরো রেখে যে বম্বের মার্কেটকে টার্গেট করছে, সেটা মনে হয়নি আমার, এটলিস্ট মনে হয়নি আর। বাট এবারে যেন প্রিয়াঙ্কা চোপড়ার কাস্টিংটা করাই হয়েছে ওয়েস্টার্ন অডিয়েন্সকে মাথায় রেখে, আমার মনে হচ্ছে, বিকজ না হলে প্রিয়াঙ্কা চোপড়া এই জোনের ছবির মধ্যে কোনোদিনও কি সেরকম কিছু রিমার্কেবল কাজ করেছে? আমি তো দেখিনি। মানে সেটা এখানে হোক, ওয়েস্টে হোক, কোথাওই নয়। যেটা মেইন স্ট্রিম ছবির মধ্যে দারুণ কি কাজ কিছু করেছে? তো প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার কারণটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর আই ডোন্ট নো, মানে আমার কেন জানি না, মানে প্রথম পোস্টারটা দেখেও বা প্রিয়াঙ্কা চোপড়ার পোস্টারটা আমার ওকে লেগেছে, নাথিং স্পেশাল। ডেফিনেটলি গানটা খুবই ভালো হয়েছে। দেখা যাক গ্লিমসে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা যে কি হচ্ছে। না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, জলচয় যেটা বলছে একদমই সহমত আমি, আমারও সেটা মনে হচ্ছে, ভিডিওতে অলরেডি বলেওছি কথাটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন ভয় লাগে তখন না অনেকগুলো জিনিস নিয়ে একসঙ্গে ভয় লাগে। আবার এগুলোই যদি ব্যাটে বলে হয়, মানে ধরো প্রিয়াঙ্কা চোপড়া সেই ধরনের ছবিতে তাকে খুব বেশি বা এরকম আভাতার মানে ইন্ডিয়ান সিনেমাতে একটা দেখা যায়নি, বাইরে অ্যাকশন করেছে ঠিকই, যদিও সেটা সম্পূর্ণ অন্য ধরনের অ্যাকশন, রাজামৌলি সম্পূর্ণ অন্য ধরনের অ্যাকশন আমাদেরকে অফার করে তার ছবিতে। কিন্তু যদি প্রিয়াঙ্কা চোপড়া, মানে রাজামৌলি এমন ডিরেক্টরও কিন্তু যে কিন্তু একটার থেকে খুব ভালো পারফরমেন্স বের করে আনতে পারে। তো মেবি হতে পারে যে ছবির মধ্যে অ্যাকচুয়ালি মানে এরকম হতে পারে যে প্রিয়াঙ্কারই মানে রোলটা দেখে মনে হয় যেটা প্রিয়াঙ্কা চোপড়ারই রোল ছিল, বা রাজামৌলি দুর্দান্ত কিছু পারফরমেন্স একটা তার থেকে বের করে আনতে পেরেছে, এই দিকটাও রয়েছে। তবে হ্যাঁ, একটু ফিশি লাগছে না যে তা নয়, তার কারণটা একটাই, সেটা হচ্ছে ট্রিপল আর এর যে হিউজ সাকসেসটা, সেটাকে রাজামৌলি কিভাবে হ্যান্ডেল করছে, এইটার উপরে সবটা দাঁড়িয়ে। ওই সাকসেসটাকে নিয়ে ওর মাইন্ড স্পেসটা এই মুহূর্তে কি, সেইটা যদি ঠিক জায়গায় থাকে তাহলে আবার ছবি ভালো হবে। কিন্তু যদি ওই গ্লোবাল মার্কেট থেকে বেশি ট্যাপ করতে যায়, অ্যাকচুয়ালি এই যে বাহুবলীর প্যান ইন্ডিয়া সাকসেসের পরে তুমি যদি আরআরআর ছবি হিসেবে বিচার করো, দেখো একটা হচ্ছে হাইপ, আরআরআর কিন্তু
ছবি হিসাবে যেটা RRR এর ইউএসপি কি, যে ওর স্পেকটাকেল সিনস গুলো ভেরি ওয়েল ডিজাইন, দুর্দান্ত। মানে প্রথম হাফে 5টা স্পেকটাকেল সিন আছে ইনক্লুডিং দ্য ডান্স নাম্বার, ঠিক আছে, এবং প্রত্যেকটা ভেরি ওয়েল ডিজাইন। কিন্তু তুমি যদি দেখো রাজামৌলির যে অ্যাকচুয়াল এসেন্স, সেটা কিন্তু RRR এ মিসিং। মানে স্ট্রং ভিলেন কিন্তু এই আমার মনে আছে, আমি জানি না তোমরা আমার চ্যানেলে দেখেছিলে কিনা, সন্দীপ আছে না ক্রেজি ফোর মুভিজ এর সন্দীপ, যে ছবি কভার করে। তো আমি আর সন্দীপ একটা ভিডিও করেছিলাম সেই সময় RRR নিয়ে, পোস্ট RRR রিলিজের পরে করেছিলাম আর কি। তখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আমরা, যে রাজামৌলি ছবিতে যে অ্যান্টাগনিস্ট থাকে, যেটা সেটা যতটা স্ট্রং হয় বা কিছু হয়, সেগুলো কিন্তু এবারে নেই, ঠিক আছে। এবারে পুরো জিনিসটাই ও স্পেকটাকেলের থ্রু দিয়ে বার করে দিচ্ছে, এবং সেটা এক্সট্রাঅর্ডিনারি ডিজাইন করেছে। সেটা রামচরণের ইন্ট্রো হোক, এনটিআর এর ইন্ট্রো হোক, সেগুলো আউটস্ট্যান্ডিং ছিল এবং ভালো, আমি বলছি না খারাপ। বাট কিছু কিছু জায়গায় মনে হয়েছে স্টোরি টেলিংটা উইক হয়ে, মানে সেকেন্ড হাফে মেজর চাংটা অ্যাকশন দিয়ে বার করে দিতে চাইছে। তো না ইনফ্যাক্ট তুমি যদি দেখো মানে বাহুবলী যতটা ইমোশনালি হাই ছবি, ইনফ্যাক্ট আমি বলবো ইগাও সেটা কিন্তু নয়, ট্রিপল আর কিন্তু নয়। না, তো এবার সেই কারণে তুমি দেখবে ইন্ডিয়ার ভিতরে বাহুবলী যে লেভেলে পেনিট্রেশন ছিল, সেটা কিন্তু RRR ইন্ডিয়ার ভিতরে করতে পারেনি। কিন্তু RRR ওয়েস্টে অনেক বেশি অ্যাকসেপ্টেড হয়েছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে তুমি হিন্দি বেল্টে যদি ব্যবসা দেখো RRR এ, বাহুবলীর ধারে কাছে নেই কিন্তু RRR অ্যাকচুয়ালিতে, ইভেন KGF এর থেকেও কম অ্যাকচুয়ালি। তো এখান থেকে বোঝা যায় যে ওই লেভেলে পেনিট্রেশনটা করতে পারিনি আর কি। ওয়েস্টে ডেফিনেটলি প্রচন্ড বেশি প্রশংসা পেয়েছে থ্রু নেটফ্লিক্স এন্ড দেন তারপরে যে রিলিজ করেছে ইত্যাদি। তো এবার এইটাকে কিভাবে হ্যান্ডেল করে উনি করতে পারলে খুব ভালো। বাট অনেক ডিরেক্টর এই জিনিসটা করতে গিয়ে, মানে মার্কেট কেটার করতে গিয়ে অনেক সময়, আর রাজামৌলির ছবি দেখো ইউএসপিটাই হচ্ছে কি, ওই ওয়েস্টার্ন অডিয়েন্সের ভালো লাগছে বিকজ ওরা ওইটা দেখেনি ওদের ছবিতে, ওটা প্রথমবার ওরা এক্সপিরিয়েন্স করছে। এবার যদি রাজামৌলিও যদি মানে ওই ওয়েস্টের জিনিসই করতে যায়, তাহলে প্রবলেমটা হবে। দেখা যাক কি হয়। না এমনি প্রিয়াঙ্কা চোপড়া পোস্টারটা তোমাদের কিরকম লেগেছে? আমার ওকে লেগেছে, ঠিকঠাক লেগেছে। মানে পৃথ্বীরাজ এটা যেরকম খারাপ লেগেছিল, এটা খারাপ লাগেনি, বাট নাথিং এক্সট্রাঅর্ডিনারি। গানটা আমার দারুণ লেগেছে, গানটা আউটস্ট্যান্ডিং বানিয়েছে MM কিরওয়ানি, দারুণ হয়েছে গানটা। আর শ্রুতি হাসানের অ্যাকচুয়ালি সিলেকশনটাও গায়িকা হিসেবে এটাও একটু মানে আনঅর্থোডক্স, কিন্তু আমি মানে এক্সপেক্ট করছিলাম না, কিন্তু ওটা ভালো লেগেছে অ্যাকচুয়ালি, দুর্দান্ত গানটা গেয়েছে, দারুণ গেয়েছে। রূপম বলো, তোমার কি মনে হচ্ছে পুরো বিষয়টা নিয়ে? আমার গানটা সত্যি ভালো লেগেছে, আর প্রথম পোস্টারটা করে ভালো লাগেনি, একই কথা তো। আর সেকেন্ড পোস্টারটা ভালো লেগেছে। আমার সব থেকে ভালো লেগেছে হচ্ছে শাড়ি পরিয়েছে এবং স্যান্ডেল পরে রয়েছে, এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে। এটাই আমার মনে হয় যে, আর ওটা দেখি আমার একটু মনে হচ্ছে যে ছবিটা হয়তো মানে পুরোপুরি ওয়েস্টার্ন টাচটা রাখবে না। এবার দেখা যাক, যেহেতু নামটা মান্দাকিনি, নদীর একটা কানেকশন থাকতে পারে, যেহেতু বারাণসী নামটা শোনা যাচ্ছে আপাতত, তো এগুলো দেখে মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। এবার বাদ বাকিটা দেখার কেমন কি হয়, কারণ যেটা অরিত্র বলছে যে ট্রিপল আর এর অ্যান্টাগনিস্ট দুর্বল, বা আমি তো আমার মনে হয় আমি রিভিউতেই সেই সময় বলেছিলাম, এবং সেটাতে অডিয়েন্স প্রচুর রেগে গেছিল যে কি করে বলছো এটা দুর্বল ভিলেন বা কিছু। কিন্তু আমার ওভারঅলে আমি নিজে টিকিট কেটে সিনেমা হলে ট্রিপল আর 3 বার দেখেছি, ঠিক আছে। আমায় কিন্তু ট্রিপল আর ওই লেভেলে মস্তিটা দিয়েছে, আমি মজা পেয়েছি, এবং সেটা খুবই মজা পেয়েছি আর কি, আমার খুবই ভালো লেগেছে। তবে মানে একটা হয় না যে একটা ছবি দেখে আমার 3-4টে জিনিস ভালো লাগলো না, এবার অডিয়েন্সকে ওই 3-4টে জিনিস বলবো যে ভালো লাগেনি বা এটা নিয়ে ক্রিটিসিজম রয়েছে, সেটাতে অডিয়েন্স ভাবে যে ভাই তুমি এই ছবিটার খারাপ কি করে বলতে পারো। তো আমার বাহুবলী যেরকম পছন্দ, আমি সত্যি কথা বলছি, আমার রাজামৌলির সব থেকে যেটা পছন্দের ছবি সেটা হচ্ছে মাস্কিগা। মানে ওটা দেখার পর আমার মনে হয় যেরকম ওই ছবির স্কেল, ওই ছবির ভিজুয়াল, ওই ছবির ইমোশন, ওটা হাটকে একদম অন্যই। সেটা রিচ করা খুব ডিফিকাল্ট। মানে লোকে মাগাদিরা বলে, বাহুবলী বলে, বাট ইগা একটা অন্যই ছবি, অন্যই ওই ছবির রেঞ্জ আমার মনে হয়। এবার দেখার, কারণ আমার মিউজিকটা খুব ভালো লেগেছে। আর অরিত্র যে কথাগুলো বলছে ম্যাক্সিমাম বিষয়ের সাথেই আমি আগ্রি করি, সাগনের যেটা বলছে সেটা মানে একই রকম ওপিনিয়ন হলো। তো এটাই বক্তব্য আপাতত। তবে রাজামৌলি একটা হেভি জিনিস আছে, যেটা আমি ওনার কেরিয়ার প্রথম থেকে দেখে যা বুঝেছি, ওনা মানে অনেক, এটাও একটা কিন্তু হেভি গুণ। এটা আমার ওনাকে কোয়েশ্চেন করার খুব ইচ্ছা ছিল, বাট আমি সেইবারে অপরচুনিটি পাইনি, RRR এর সময় তাই করিনি। যদি কোনোদিন অপরচুনিটি পাই জিজ্ঞাসা করবো। জেনারেলি তুমি দেখবে যে কোনো জিনিস ধরো সাকসেসফুল হচ্ছে, ঠিক আছে, লোকে সেটাকে আবার করে রিপিট করে, ঠিক আছে। ধরো আমাদের এখানে একেন বাবু হচ্ছে, সাকসেসফুল হচ্ছে। একেন বাবু বেসিক্যালি কি গ্যাগস,
একটার পর একটা গ্যাগস। এবার তাহলে ওটা সাকসেসফুল হচ্ছে, আবার বানাচ্ছে। এবার তুমি দেখবে তেলেগু সিনেমাতে মিড 2000s এ যদি ছবি দেখো, আর্লি 2000 মিড 2000 এর যদি ছবি দেখো, দেখবে ওখানে ধরো গল্প যা চলছে, মাঝে মাঝে একটা ওরা সেপারেট কমেডি ট্র্যাক রাখতো, যেটার সাথে গল্পের কোনো লিঙ্ক নেই। মানে ওগুলো হচ্ছে বেসিক্যালি স্কেচ সিন মতো, স্কেচ কমেডি আসছে, র্যান্ডম কিছু কমেডি হচ্ছে, চলে যাচ্ছে। তো রাজামৌলিও নিজের ছবির প্রথম দিকে এইগুলো করতো আর কি। প্রথম দিককার যে ছবিগুলো সিমহাদ্রিতে আছে, অনেক ছবিতে আছে। এবার তুমি দেখবে ওই ওই জিনিসটা তখন ওয়ার্ক করতো, ছাত্রাবাদিতেও আছে। এবার তুমি দেখবে ওটা খুব ওয়ার্ক করতো তখন। এবার ওর যে কন্টেম্পোরারি যারা ছিল সেই সময়, দুজন বড় ডিরেক্টরের নাম বলছে, এক হচ্ছে ভিভি বিনায়ক, আরেকজন হচ্ছে পুরী জাগান্নাথ। এবার ওরাও এই ছবিতে এগুলো করতো। তুমি দেখবে ওরা কিন্তু ওটা যেহেতু সাকসেসফুল হচ্ছিল, ওরা ওখান থেকে ইভলভ করে ওখান থেকে বেরোতেই পারেনি। কিন্তু রাজামৌলি কিন্তু গ্র্যাজুয়ালি উইথ টাইম ওই স্টোরি টেলিংটা কিন্তু বাদ দিয়ে দিয়েছে, ওটা কিন্তু ও করে না। ঠিক আছে, তুমি দেখবে যখন বাহুবলী 1 এসেছিল, আমি জানি না তো সাগর নীল এটা ব্যাপারে জানো কিনা ডিটেলে, সেই সময় একটা আর্টিকেল বেরিয়েছিল রেপ অফ অবন্তিকা বলে। না, অবন্তিকা বলে যে ক্যারেক্টারটা ছিল না, তামান্না ভাটিয়া প্লে করেছিল, তো একজন মহিলা জার্নালিস্ট ওটা নিয়ে লিখেছিল দ্য রেপ অফ অবন্তিকা। এরকম এতটা হার্শ একটা টাইটেল দিয়েছিল, যে একটা গান ছিল যেখানে প্রভাস বেসিক্যালি ওকে ফিমেল করে দিচ্ছে। তো ওটা নিয়ে প্রচন্ড ক্রিটিসিজম হয়েছিল। তুমি ওই জন্য দেখবে বাহুবলী 2 তে হি মেড শিওর যে দুটো ফিমেল ক্যারেক্টার মারাত্মক স্ট্রং। শিবগামী তো আগে থেকেই স্ট্রং ছিল, বাট দেবসেনাকে মারাত্মক স্ট্রং বানিয়েছে। এবং তুমি দেখবে RRR-এও কিন্তু ফিমেল পোর্ট্রেল খারাপ না। তো এই যে নিজেকে ইভলভ করে নেওয়া, চেঞ্জ করে নেওয়া, এটা রাজামৌলি খুব ভালো করতে পারে। ওই জন্য দেখবে এই রামগোপাল বর্মার একটা ইন্টারভিউ আছে, ওখানে ও বলছে যে ইনিশিয়ালি কেরিয়ারের প্রথম দিকে হি ওয়াজ এ ভেরি নর্মাল কমার্শিয়াল তেলেগু ডিরেক্টর। ঠিক আছে, যেখানে ও ভালো ছবি বানাতো, ছাত্রপতি বা সিমহাদ্রি, বাট দে ওয়ার নট এক্সট্রাঅর্ডিনারি ফিল্মস যে মানে বাকিদের থেকে খুব আলাদা কিছু করছে। বাট মানে মাঘাদিরার পর থেকে হি বিকেম সামথিং এলস, মানে পুরো অন্য লিগে চলে গেছে। মানে ওর কন্টেম্পোরারি থেকে ছাড়িয়ে বেরিয়ে গেছে। তুমি যদি ওর কন্টেম্পোরারিদেরকে দেখো, ত্রিবিক্রম বলো, ভিভি বিনায়ক বলো, পুরী জগন্নাথ বলো, কেউ ওর ধারে পাশে নেই। মানে নেই, এখন তো তারা মার্কেট থেকে বেরিয়ে গেছে কাইন্ড অফ বলতে পারো। মানে এতবার খালি একমাত্র সুকুমার মোটামুটি রয়েছে একটা লেভেলে, বাট সুকুমারও ভালো ডিরেক্টর, সুকুমারকে তবু রাখতে পারো, কিন্তু তবু ইমাজিনেশন রাজামৌলির মতো নয়। তো এইটা যদি ওনার ইভলভমেন্ট পাওয়ারটা যদি এবারও থেকে যায় আর কি, তাহলে উনি হয়তো কিছু গ্রেট করে ফেলতে পারবেন। তো দেখা যাক সেটা কি হয় আর কি। বাট আমি মানে হোপ যে দারুণ কিছু একটা হবে এবং গ্লোবাল লেভেলে নিয়ে যাবে ইন্ডিয়ান সিনেমাকে, সেটাই আশা রাখছি। না, তোমার কি মনে হয় যে পরবর্তীতে এরকম আপডেট আসতে পারে যে হলিউড থেকেও কাস্টিং মেবি করেছে? হ্যাঁ, হলিউডের কাস্টিং ওরা অনেকদিন ধরেই চেষ্টা করছে। ইভেন বাহুবলীতে ওরা জেসন মামাকে কাস্ট করতে গেছিল। এই হলিউডের কাস্টিং ইন্ডিয়ান সিনেমাতে প্রথম শঙ্কর করবার ট্রাই করেছিল আর্নল্ড সোয়াজনেগারকে রোবটে, তারপর আমির খানকে অ্যাপ্রোচ করে। হ্যাঁ, তো এইগুলো অনেকদিন ধরেই সাউথের ফিল্ম মেকাররা এগুলো করার চেষ্টা করছে। কিন্তু কি হয় কি, হলিউডের যে কন্ট্রাক্ট হয় না, এক তো ওরা প্রচন্ড এক্সপেন্সিভ, তারপরে হলিউডের যে কন্ট্রাক্ট আর ইন্ডিয়ান যে কন্ট্রাক্ট, পুরো দুজনের অপোজিট। মানে দুটোর সাথে ম্যাচই করে না আর কি ব্যাপারটা। ইভেন কার্তিক সুবরের যে ছবিটা বানিয়েছিল না, জগমে থান্ডিরাম, ওখানে যে অ্যান্টাগনিস্টটা ছিল, ওটার জন্য রবার্ট ডিনেরোকে অ্যাপ্রোচ করেছিল, মানে চেষ্টা করেছিল, বাট এত এক্সপেন্সিভ আর ওই কন্ট্রাক্টের প্রবলেম, তাই জন্য করতে পারিনি। যাই হোক, দেখা যাক 15 তারিখ আসছে, টিজারটা কিরকম কি লাগে। আশা করবো গ্লিমসটা ভালো হবে আর কি। হ্যাঁ, দেখা যাক। আর তোমরা তো ওই সিনেমাটা তো দেখোনি, দ্য গার্লফ্রেন্ড বলে একটা ছবি বেরিয়েছে, দ্য গার্লফ্রেন্ড বলে একটা ছবি বেরিয়েছে, রশ্মিকার ছবি। দেখলাম সন্দীপ রেড্ডি বাংলা রিপ্লাই টু সন্দীপ রেড্ডি বাংলা টাইটেল দিয়েছে, আমি এটাই দেখলাম। আমার সিনেমাটা অ্যাকচুয়ালি দেখার ইচ্ছে ছিল না, আমার টাইটেলটা দেখে আমার দেখার ইচ্ছে হয়েছে যে চলো ভাই দেখতে হবে, কন্ট্রোভার্সিয়াল হয়েছে। ছবিটা তুমি দেখলেই বুঝবে যে ও বেসিক্যালি যে ডিরেক্টর, তার ইন্টেনশন একদম মানে সিন 1 থেকে ক্লিয়ার, যে ভাই আমাদের তেলেগুতে এরকম ছবি হয় যেখানে মেল সাইডটা উঠে আসে, এবার আমি উল্টো দিকটা দেখাবো। ঠিক আছে, ওর ছবির ইন্টেনশনটাই ওটা। ঠিক আছে, আচ্ছা এবার কিন্তু যে বিষয়গুলোকে দেখিয়েছে ছবিটার মধ্যে প্রত্যেকটা রেলিভেন্ট, কিন্তু প্রত্যেকটা হয়। মানে তুমি যখন ছবিটা দেখবে তুমি বলবে যে হ্যাঁ ভাই, এগুলো সব আমি দেখেছি, নয় শুনেছি, নয় ওতে দেখেছি, কিছু না কিছু ভাবে। তো সেগুলো সবই ঠিক দেখিয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, ছবিটা না মানে ওই যেহেতু তেলেগু মেইন স্ট্রিমের একটা প্রবলেম আছে না, যে ওরা জিনিসটাকে একটু গোদা বানায়। মানে
যা বলছে একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ছেলেটা খারাপ মানে খারাপ, বুঝলে তো, মানে ওরকম ব্যাপারটা হয়ে গেছে। তো নুয়ান্সটা নেই, সেটা ছবিটার প্রবলেম। বাট ছবিটা ভালো হয়েছে কিন্তু, মানে ইন্টারেস্টিং। ডেফিনেটলি লাভার যে নুয়ান্সটা খুঁজতে পারে, লাভার ছবিটা যে নুয়ান্সটা পায়, সেই লেভেলটা যায়নি। আমি ইভেন একজন কমেন্টও করেছিল, আমি সেখানে লিখলাম যে লাভার এইটার থেকে অনেক বেটার ছবি, লাভারের সাথে তুলনা করো না। বাট ছবিটা কিন্তু কিছু জায়গায় খুব স্ট্রং স্ট্রং বক্তব্য রেখেছে, যেটা মানে খুবই ভালো। এবং রাশ্মিকা পারফরমেন্স খুব ভালো দিয়েছে, মানে সেই ডিয়ার কমরেডের পরে খুব ভালো পারফরমেন্স দিয়েছে আর কি। ওটা দেখো পারলে, মানে পরে ওটিটিতে এলে দেখো। আচ্ছা আর আচ্ছা। মানে তেলেগুতেও বিশাল মিম হচ্ছে, মানে ওটা আমি বাঙ্গাল এটা দেওয়ার কথা, মানে কারণ হচ্ছে কি যে তেলেগুতে বেসিক্যালি বাঙ্গাল ছবি লাগিয়ে আর গার্লফ্রেন্ডের সিন লাগিয়ে মিম হচ্ছে প্রচুর, মারাত্মক মিম হচ্ছে। যে হ্যাঁ মানে বাঙ্গা সহ্য করতে পারছে না, ছবিটা হিট হয়ে গেছে, ছবিটা ভালো ব্যবসাও করছে, বুঝতে পারলো তো। তো সব আচ্ছা মিলিয়ে আর কি, মানে লোকে বলছে বাঙ্গা এই ছবিটা দেখলে এটা ইটস আ রিপ্লাই টু বাঙ্গা, মানে যা হয় আর কি। বাঙ্গা তো সারা মানে নিজে কিছু না করলেও চর্চায় থাকে। না, কোনো ভাঙ্গার কোনো ঠিক নেই। বাংলা হঠাৎ করে তুমি টুইট করে দিয়েছে বা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিয়েছে আমার ছবিটা হেভি লেগেছে। ওর আমার মনে হয় না যে ওর সাইকোলজিটা ছেলে মেয়ে দিয়ে হয়, লোকে ভাবে তাই। আমার মনে হয় ওর সাইকোলজিটা হয়েছে টক্সিসিটি দিয়ে। টক্সিসিটি ছবির মধ্যে থাকলেই আমার ভালো লাগবে, ঠিক আছে, সেটা ছেলে করুক কি মেয়ে করুক। আচ্ছা, আমরা একটু আলোচনা করবো হচ্ছে প্রজাপতি 2 এর টিজার নিয়ে, যেটা অরিত্র আগে দেখেছো। প্রজাপতি 2 এর টিজারটা কেমন লেগেছে বলো? আমাকে জিজ্ঞেস করলে না সাকিব দিল? অরিত্রই বলো। না আমার ভালোই লেগেছে, আমার ভালোই লেগেছে। আমার মনে হলো কি এবারে কমেডিটা ওরা রাখেনি নাকি, মানে ওটা সিনেমার মধ্যেও কমেডি রাখবে না নাকি, কি মানে একটু ইমোশনাল বেশি করেছে। আর আশা করি, দেখো অভিজিৎ সেনের একটা দারুণ ব্যাপার আছে, উনি প্রত্যেকটা ছবিতে ইভলভ করেছে। আমি সাগর নীলকে দেখছিলাম, সাগর নীল ভিডিওর মধ্যে বলছিল যে টনিক এর থেকে প্রজাপতি বেটার, প্রজাপতি থেকে প্রধান অনেক বেটার ছবি। তো সেইটা আশা করবো প্রজাপতি 2 তেও হবে। আর আমার যেটা ভালো লেগেছে, লুক এন্ড ফিলটা খুব ভালো লাগছে ছবিটা। দেবকে দারুণ একটা লুক দিয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি লুক ওই সময় দিয়েছে, হ্যাঁ। ওয়েট রিডিউস করেছিল ইত্যাদি। তো লুকটা খুব ভালো লাগছে দেবের। প্লাস একটা কালনারি ড্রামার এলিমেন্টও রয়েছে, যেভাবে রান্না টান্না করছে। প্লাস ছবিটার বিষয়বস্তু খুব ভালো, প্লাস দেব মিঠুন দা একটা অন স্ক্রিন কেমিস্ট্রিটাও খুব ভালো ওয়ার্ক করে। তো সেইগুলো সবকিছু মিলিয়ে, বা ট্রেলারটা শেষে যে ডায়লগটা আছে বাবাদেরকে নিয়ে, মানে সিঙ্গেল ফাদারকে নিয়ে, সেটা খুব ভালো। মানে আমার ওভারঅল মিলিয়ে টিজারটা খুবই ভালো লেগেছে আর কি। আমি অনেক আগেই দেখেছিলাম হলে, তখনই রিয়াকশন দিয়েছিলাম, তখনই আমার খুব ভালো লেগেছিল আর কি। বলো সাগর নীল, বলো। না, আমার মোটামুটি অরিত্রদার মতনই মতামত। আমি খালি এটাই দেখতে চাইছি যে মানে দেবের সিনেমাতে গান ভালো হয়, এবং প্রজাপতি 2 এর গানগুলো কিরকম হয় সেটা দেখবার জন্য অপেক্ষা করছি। আর লুকটা ভালো দিয়েছে দেবের। আর আশা করবো যে মেয়েটাকে, মানে একটু বাংলা সিনেমাতে না আজকাল আমি অনেক ক্ষেত্রে দেখতে পাই যে একটু পাকা দেখানো হয়, মানে যে এজটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার, মানে 6 বছরের বাচ্চা আমি, কিন্তু অ্যাকচুয়ালি তার ম্যাচুরিটি দেখাচ্ছে 15 বছরের মতো। সেই জিনিসটা আমি আশা করবো যে হবে না। রিসেন্টলি আমি এখান থেকে অন্য একটা ছবি আলোচনা চলে যাচ্ছি, সেটা নিয়ে আমরা কথা বলবো। প্রতিম্বি গুপ্ত রান্নাবাটি, মানে সেই ছবিটা দেখবে যে এজটা প্লে করছে ঠিক সেই মানে ক্যারেক্টারটা কিন্তু কনভার্সন গুলো সেরকমই রেখেছে। মানে ওই বয়সটা থেকেই কিন্তু এই বাবাকে একটু জাজ করার বিষয়টা ওই বয়সটা থেকে কি করে, তো সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রতিম্বি গুপ্ত হ্যান্ডেল করেছে। তো দেখা যাক যে প্রজাপতি 2 এর মধ্যে সেই জিনিসটা হয় কিনা। তোমাদের রান্নাবাটি কিরকম লেগেছে? রান্নাবাটি নিয়ে আমি একটা কথা বলবো। আমি রান্নাবাটি যে বাবার যে ট্র্যাকটা আছে, মানে বরুণ চন্দ্রের যে ট্র্যাকটা ছিল, আমি চাইছিলাম ওটা আরো বিউটিফুল, সিন থাকুক। বিউটিফুল লেগেছে আমার, এত বিউটিফুল। সুন্দর দুটো সিন, কিন্তু এত দারুণ, এত দারুণ, মানে আমি মজা লেগে গেছে আর কি পুরো ওই দুটো একদম। সিনে। আর দারুণ। আমি এখানে মানে আমি এটা মানে কি বলবো, কিছু সিনেমা এরকম হয়, কিছু পার্টিকুলার ফিল্ম এরকম হয়ে যায় যেটা তুমি অনেক বেশি মানে ব্যক্তিগত স্তরে কানেক্ট করে ফেলো। তো আমি আমার বিগত 3 মাস যেরকম ভাবে চলছে, সেখানে না ওই সিনটা মানে যেন একদম, কিছু সিনেমা হয় যেটা যেরকম আমার ইডলি কারাই যে ছবিটা ধানুষের, ওটা মনে হচ্ছে যেন যে এই মুহূর্তে আমার জন্যই ধানুষ বানিয়েছে, এরকম আমার মনে হয়েছে। ঠিক আছে, মানে আমার জন্য ডেফিনেটলি বানাইনি, কিন্তু কিছু ছবি এরকম হয় দেখে মনে হয় যে এটা যেন মানে হ্যাঁ হ্যাঁ আমার জন্যই বানাই। সেরকম বরুণ চন্দ্র এই পার্টিকুলার সিনটা, ওটা আমার মনে হচ্ছে যে ভাই মানে আমি ওটা খুব ফিল করছিলাম লাস্ট কিছুদিন ধরে। তো সেই জিনিসটা আর কি ওই ফিল্মটা উঠে এসেছে, বিউটিফুল লেগেছে, দুর্দান্ত লেগেছে। এবং ছবিটা তুমি যদি দেখো, মানে ছবিটা না কোনো ওয়ানাবি অ্যাটিটিউড নেই। প্রতিম্বি গুপ্ত ছবিতে এটা তুমি দেখবে যে যেটা ছবিটা তার লিমিটেড সাবজেক্ট মেটেরিয়াল দিয়ে একবারে বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু তা নয়, কিন্তু নিজের ওই স্পেসটার মধ্যে ছবিটা সুন্দরভাবে গ্রো করতে করতে একটা জায়গায় গিয়ে পরিণতি পায়। এবং রান্নাবাটিতেও ঠিক সেই জিনিসটাই ঘটেছে, এবং কিছু জায়গায় কিন্তু এন্টারটেনমেন্টও রয়েছে।
ঋত্বিক চক্রবর্তী ক্যারেক্টারটা এক জায়গায় শাহরুখকে বলছে এর পরদিন এলে কিন্তু আমি জানি পালিয়ে দেবো, ঠিক আছে? ওটা ঋত্বিক চক্রবর্তী এমন ভাবে বলে ওটা যেন আমরা কথা বলছি এরকম একটা ব্যাপার আছে। এবং প্রথমবার যখন রান্না করতে যায় ঋত্বিক চক্রবর্তী, তখন যে মোমেন্ট গুলো তৈরি হয় মানে হিলেরিয়াস। আমার আমার ডেটিং সিনটা বেশি ভালো লেগেছে, ডেটিং সিনটা। ডেটিং সিনটা আচ্ছা ওই বাচ্চাটাকে বন্ধ করে দেবে। আমার প্রজাপতি 2 নিয়ে যেটা বলার সেটা হচ্ছে প্রজাপতি 2 এর টিজারটা ভালো টিজার, যেটা হয়তো সাগরই বলেছে, তাহলে অনেকে বলবো আমি ওই টিজারটা নিয়ে কিছু বললাম না, সেটা ভালো টিজার, ভালো লেগেছে। আর টিজারের মধ্যে আমার ওই জায়গাটা খুব ভালো লেগেছে যেখানে একদম শেষে যে কথাটা আছে যে বাবারা নিজেদের জন্য বাঁচে না, ঠিক আছে, ওই সংলাপটা আমার মনে হয় খুব খুব সঠিক একটা সংলাপ। ঠিক। আর আর লাস্ট যে ডান্স মুভটা করে দেব আর মিঠুনদাই ডান্স মুভ ওটা যেরকম ভাবে আসে। আর একটা জিনিস হয় অভিজিৎ সেনের ছবিতে, সেটা হচ্ছে পলিটিক্যাল পোকিং এবং হচ্ছে মেটা রেফারেন্স কিছু থাকে যেগুলো নিয়ে একটু উনি কমেডি করে। তো আমি চাই যে সেটা এই ছবিতেও বর্তমান থাকুক, কারণ ছবিটা যখন আসছে তার কিছু পরেই তো 2026-এর একটা ইলেকশনের মরশুম চলে আসবে। তো আমি চাই যে ওই রেফারেন্স গুলো বেশ ভালো থাকুক এবং সিনেমা হলে ওগুলো দেখে বেশ মজা টজা পাই আর কি। ব্যাপারটা বেশ ভালো লেগেছে। আর যেটা বলবো হচ্ছে ইয়ের ক্ষেত্রে, প্রতিম্ব গুপ্তর ছবি রান্নাবাটির ক্ষেত্রে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ছবিটার মধ্যে বাবা এবং মেয়ের দূরত্বটাকে যেরকম ভাবে তৈরি করে, যেটা সিন আছে বাবা গিয়ে লুকিয়ে মেয়ে কার সাথে কথা বলছে নিজের প্রেম নিয়ে শোনে, আর ঠিক একই একটা সিন আছে মেয়ে এসে বাবার রোম্যান্সটা শুনছে। আমার ওটা হেভি লেগেছে। এবং ছবির একদম শেষে মেয়ে বলছে বাবা তুমি ঠিক মতো সামলে নাও, আমি 10টার মধ্যে চলে আসবো। তো মেয়ে যাচ্ছে 10টার মধ্যে ফিরবে, এইগুলো তো আর রিভিউতে বলা যায় না, কিন্তু এখন যখন ওপেন ডিসকাশন বলছি, তো এই যে মেয়ে কিন্তু নিজের মতোই চলছে কিন্তু রেসপেক্টটা করে। তো আমার মনে হয় আজকালকার ছেলেমেয়েরা অনেকে এটাই বোঝে না যে আমি আমার মতোই চলি, কিন্তু আমি যদি আমার বাবা মাকে বা আমার গুরুজনদেরকে এই রেসপেক্টের জায়গাটা রাখি আমার মতো চলেও, তাহলেই সবকিছু সমাধান হয়ে যায়। তো সেটাকে আমার মনে হয় খুব সুন্দর একটা মার্জিন লাইনে দেখিয়েছে, খুব মিষ্টি লেগেছে আমার। এবং রান্নাটাকে এমন ভাবে ছবিতে ট্রিট করেছে ভালো, কমেডিটাকে যেরকম ভাবে ট্রিট করেছে ভালো, ইয়েকে দেখতে খুব সুন্দর লেগেছে, সেটা হচ্ছে সোহিনীকে দেখতে খুব সুন্দর লেগেছে, তারপরে সোলাঙ্কিকে দেখতে সুন্দর লেগেছে। আর ঋত্বিক দা মানে আপনার মনে হয় কি লোকটা সত্যিকারে কিরকম ভাবে যেন অ্যাক্ট করে, ওই যে রান্না করতে করতে এই পাশের বোনটাকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, কি সব করে, ওগুলো কিন্তু মজা দেয় বেশ ভালো। আর সায়ন ঘোষ তাকে নিয়ে বলবো, ও কিছু সিনই পায়নি, মানে ওগুলো ঠিক কেমন যেন, কিন্তু কি অদ্ভুত চাউনি, চশমাটা নামিয়ে এখানে চশমা এভাবে কে চশমা পরে, চশমাটা পরে অদ্ভুত ভাবে তাকাচ্ছে, ঠোঁটে লিপস্টিক পরা, ওকে দেখলে হাসি পায়। তো আমার ভালো লেগেছে রান্নাবাটি। এবার আমি লহগৌরাঙ্গের নাম রে টিজার কেমন লেগেছে বলো, সাগরনী লাগে বলো। যে আগে শুরু করবে সে আগে সব বলে দেবে। না আমার টিজারটা ভালোই লেগেছে। আমার খালি মনে হয়েছে যে একটা গুমনামির একটা জাতিস্বরের একটা ইয়ে রয়েছে, মানে হয়তো ন্যারেটিভ প্যাটার্নটা মেবি সেরকম হবে, ঠিক আছে? এবার দুটো ছবি তো গুমনামিও কিন্তু আমি বলবো যে আমার কাছে অন্তত পক্ষে গুমনামি ভালো ছবি, জাতিসত্ত্ব আমার কাছে এক্সট্রাঅর্ডিনারি ছবি, ওয়ান অফ দ্য বেস্ট। তো যদি সেই স্ট্যান্ডার্ড ম্যাচ করতে পারে সত্যিকারের, ডেফিনেটলি মজা আসবে। এবং সৃজিত মুখোপাধ্যায় দেখো একটা জিনিস তো এতদিনে আমরা বুঝে গেছি যে তার চরিত্রদের সংলাপ বলা বা তার চরিত্রদের অভিনয় ইনফ্যাক্ট সেটার একটা পার্টিকুলার প্যাটার্ন রয়েছে। তুমি দেখবে ঈশা সাহা এখানে যেভাবে ডায়লগটা বলে ওটা সৃজিত মুখার্জির চরিত্রই কথা বলছে, মানে সেটার সঙ্গে তুমি টেক্কার রুক্মিণী হোক কিংবা সেটার সঙ্গে তুমি যে কোনো নারী চরিত্র তুমি অনির্বাণ, একদম গুমনামির অনির্বাণ, ঠিক আছে, তুমি ওটা পাবে। এবং যেরকম ভাবে আমি বলবো যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখানো হয়েছে, সেই ইমেজ গুলোকে যেভাবে তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো, মানে সেগুলো কিন্তু খুব মানে মনে হচ্ছে যে অথেন্টিক, হ্যাঁ যত আগের একটা সময়কালকে তুলে ধরা, ট্রিটমেন্টটা সেই অনুযায়ী করা হয়েছে। এবং আমি আশা করছি যে কবির সুমন এখানে সঙ্গীতের কাজে যুক্ত রয়েছেন ছবির সঙ্গে, আমরা দারুণ কিছু গান পেতে চলেছি, কারণ জাতিস্বরের গান এত এক্সট্রাঅর্ডিনারি, মানে আমার মনে হয় যে জাতিস্বরে একদম শেষে যে গানটা ছিল তুমি কেমন তুমি, সেই গানটার প্লেসমেন্টটা ক্লাইম্যাক্সে এত সুন্দর একটা জায়গাতে হয়, তারপর আর ডায়লগ লাগে না, ওই গানটাই সবটা বুঝিয়ে দিচ্ছে। তো আর সেরকম যদি কিছু গান পাওয়া যায়, ইনফ্যাক্ট জাতিস্বরের অন্যান্য গানগুলো
মানে ওই সময়টাকে ধরবার জন্য কবির সুমন দুর্দান্ত, মানে ওটা কবির সুমনের পক্ষেই সম্ভব। তো আমি আশা দারুণ করছি যে সেগুলো দারুণ। কিছু এক্সট্রাঅর্ডিনারি গান পেতে চলেছি। আচ্ছা আমি বলি এবার, লৌহ হ্যাঁ গৌরাঙ্গের মোটামুটি যা লুক থেকে শুরু করে সবই সাগরনীল বলে দিচ্ছে। সাগরনীল চেষ্টা করে কি যে একদম ফার্স্ট বগি থেকে লাস্ট অব্দি ইঞ্জিন অব্দি সব ওই বলে দেবে, মোটামুটি ও বলে দিয়েছে। আমার যেটা বলার সেটা হচ্ছে আমরা যদি ভিজুয়ালস গুলো দেখি, যেখানে মানে চৈতন্য মহাপ্রভুর ভিজুয়ালস দেখাচ্ছে সেগুলো না খুবই হচ্ছে ড্রিমি একটা ইমেজ রাখার চেষ্টা করেছে। যতগুলো সিকোয়েন্স আছে দেখবে প্রচন্ড সেগুলো এমন ভাবেই রয়েছে, না ড্রিম, একটা ড্রিম সিকোয়েন্স। তারপরে যখন দেখাচ্ছে থিয়েটারে গিরিশ ঘোষ ওটা পোট্রে করাচ্ছে, তখন ওটা আর একটু কমে, এবং তারপরে হচ্ছে মানে নর্মাল এখনকার সময়কাল। তো ওই তিনটে ডিফাইন করা ভালো লেগেছে আমার। এবং একটা শট আছে গিরিশ ঘোষ সে নটিকে তৈরি করছে, এবং ঠিক একই ফ্রেমে দেখবে ডিরেক্টর ভাবে দাঁড়িয়ে রয়েছে ঈশা সাহা, এবং তার পাশে দেবদূত ফ্রেমটা সেট করছে। ওই দুটো শটে দুজন পরিচালকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা, ওটা ভালো লেগেছে। লাস্টের যে শটটা হাত তুলে এগিয়ে যাচ্ছে ভীষণ ভালো লেগেছে। তো টেকনিক্যালি আমার মনে হচ্ছে খুব সাউন্ডেড হবে, খুব ভালো হবে। লুকস সৃজিত মুখার্জি খুব ভালোভাবে প্রত্যেকবার ম্যাচ করিয়ে নেয়, সেটা আশা করছি হবে। পদাতিকে তো ব্যাপকভাবে সেই লুকটা ক্রিয়েট করতে পেরেছিল। আর যেহেতু সৃজিত মুখার্জির আগের স্ক্রিপ্ট, তো আমার কোথাও একটা কি এই ছবিটা নিয়ে অনেক বেশি ট্রাস্ট রয়েছে। আশা করছি ছবিটা ভালো হবে। সাবজেক্টটা খুব ভালো, যদি এই ছবিটা ভালো হয়ে যায় না, এই ছবিটা লোকে দেখবে, এটা আমার মনে হয়। দেখা যাবে বাদ বাকিটা। আপাতত আমার একটা হেভি ব্যাপার আছে, তুমি দেখবে যত স্ক্রিন প্লেটা কমপ্লিকেটেড, মানে মাল্টিপল হ্যাঁ টাইম লাইন এদিক থেকে ওইদিকে শিফট করছে, তত ভালো হ্যান্ডেল করতে পারে। সৃজিত মুখার্জির ছবি যদি লিনিয়ার হয়, তাহলে দেখবে বরং মানে যেগুলো ওনার অত ভালো ছবি নয় সেগুলো অ্যাকচুয়ালি লিনিয়ার। আর যখনই টুইস্টেড টাইম লাইন, মাল্টিপল ন্যারেটিভ, ঠিক আছে, অনেক কিছু হচ্ছে, রাশোমান এফেক্ট, তখন কিন্তু হি ডিলস বেটার। এটা তুমি হুম পদাতিকে দেখে নাও, এটা তুমি যে কোনো ছবি জাতিস্বরে দেখে নাও, ইভেন তুমি গুমনামিতে দেখে নাও, মানে ইভেন বেটার, তুমি দেখো কমপ্লেক্স জিনিসটা স- বেশি হ্যান্ডেল করতে স- পারে ভালো। সত্যি বলে সত্যি কিছু নেই, ওই যে ড্রিমটা ডিজাইন করেছে ওটা কিন্তু দরকার নেই, কিন্তু ওটা কি ব্রিলিয়েন্টলি করেছে। যে এরা কথা বলছে পিছনে গল্ফ খেলে দুজন বেরিয়ে যাচ্ছে, এরা কথা বলছে একজন হেঁটে বেরিয়ে যাচ্ছে, একটা বাচ্চা চলে আসছে। ওই যে কমপ্লেক্স মাইন্ডের ভেতরটা তৈরি করেছে, ওটা কিন্তু খুব ভালো তৈরি করেছে ও। না, আমি বলছি রূপম দা একটা কথা বললো যে আগে স্ক্রিপ্ট, তো এখন কি সৃজিত মুখার্জিকে তাহলে ছবির প্রমোশনে সেটা বলতে হবে যেটা কিন্তু আমার আগের স্ক্রিপ্ট, তাহলে না এটা তো না এটা তো না কালেকশন 1 কোটি। না না এটা তো সৃজিত মুখার্জি বলেনি এটা। না এটা তো সৃজিত মুখার্জি বলেনি এটা আমার আগের স্ক্রিপ্ট, তাই জন্য আমি ট্রাস্ট রাখছি। ঠিক আছে, এই ছবিটাও বারবার করে বলেছে আমি বহুদিন ধরে করতে চেয়েছি, বহুবারই অ্যাটেম্প নিয়েছি। এবার সেখান থেকে অনেকেই কথাটাকে হাইলাইট করেছে যে এটা সৃজিত দা অনেক দিন ধরে করতে চেয়েছে, অনেক আগের লেখা। আমি পার্টিকুলার সেখান থেকে কেটে বলছি, আমি সেখান থেকে নিয়ে এসে বলছি। এবার এবার সাগরনীল হচ্ছে মহা হারামি ছেলে, এটা হচ্ছে মানে মূল কথা। না না, আর একটা এখানে কথা বলবো, সৃজিত দা কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে ডেবিউ করছে, এটা তোমরা জেনেছো তো? হ্যাঁ হ্যাঁ, মিউজিক ডিরেক্টর হিসেবে ডেবিউ করছে, তো আমার মনে হয় ভালোই করবে, কারণ মিউজিক নিয়ে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সৃজিত। ও আচ্ছা 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 আচ্ছা, মানে আপনারা অডিয়েন্স দেখুন সাগরনীলের হিপোক্রিসি। সৃজিত দা মিউজিক করলে অসুবিধা নেই, লোকেশ অভিনয় করলে অসুবিধা। বাহ 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 বাহ। না 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 এ হে 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 হে। ও আমি 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 কথা কথা বলতেই দেবো না, ঠিক আছে? তো লোকেশ মানে সিনেমায় অভিনয় করলে পরে একটা ভিডিও চলে আসছে, ঠিক আছে? এবার তো আসলো না ভিডিও, সৃজিত দা কি তাহলে সিনেমা ছেড়ে দেবে? তুই ভিডিওটা ডেফিনেটলি দেখোনি, সেই জন্য বললে কথাটা। দেখেছি দেখেছি দেখেছি, আমি দেখেছি দেখেছি। অভিনয় করলে অসুবিধা আছে আমি মোটেই বলি। আমি মজা করছি। আমি শুধুমাত্র বলতে চাইছি লোকেশ যে ধরনের ছবি হ্যান্ডেল করে, তাতে করে আমার মনে হয় মানে দেখো লোকেশ কানাগড়া যে ফিল্ম ইন্ডাস্ট্রি অপারেট করে বাংলা ফিল্মের দুটো তফাৎ। না 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 আমি না আমি না আমি আমি ওটা বলছি না, আমি বলছি আমি এটা ওটার সাপেক্ষে না, আমার ওটা নিয়ে কিছু বলার নেই। তুই যে ভিডিওটা করে ভিডিও আমি দেখেছি, আমি ওটার সাথে ম্যাক্সিমাম কথার সাথে আগ্রিও করি, কিন্তু আমার কথা হচ্ছে যে আজকে অরিত্র মুভি রিভিউ করছে, করতে করতে সাডেনলি অরিত্রর মনে হলো যে আমি ক্রিকেট খেলবো, বা সাডেনলি ওর মনে হলো যে না আমি স্ক্রিপ্টই লিখবো, বা সাডেনলি তোরই মনে হলো যে আমি অভিনয় করবো। তো এটা সম্পূর্ণ সেই মানুষটার ইচ্ছের ওপর ডিপেন্ড করে বলে আমার মনে হয়। যদি কালকে কামাল হাসান ভাবে যে না আমি আর সিনেমা করবোই না, আমরা রিকোয়েস্ট করতে পারি যে কামাল স্যার আপনি সিনেমা করবেন না, এটা খুব মানে সিনেমার জন্য খুব ক্ষতিকারক। কিন্তু কামাল হাসান ভাবলো যে আমি ভাবতে গান লিখবো,
বা আমি ওর থেকে স্টোরি লিখবো। লোকে যদি কাল থেকে ভাবে যে আমি ইয়ামি গৌতমের সাথে, আমি ওয়ামিকা গাব্বির সাথে ইন্টিমেট সিন করে যাবো, আমি সিনেমা করে যাবো, তো আমার মনে হয় সেটা লোকেশের ইচ্ছা, লোকেশের সেটা চয়েস, আমি সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি একদমই এগ্রি করছি, কিন্তু সৃজিত দাকে নিয়ে যখন প্রসঙ্গ, আমি ক্রিকেট দিয়ে অ্যানালজি টানবো। একবার বিরাট কোহলি বোলিং করছে আর এম এস ধোনি কিপিং করছে, এবং বিরাট কোহলি সেই ওভারটাতে প্রচন্ড মার খাচ্ছে। তখন এম এস ধোনি পেছন থেকে বলছে, স্টাম্প পাইকে শুনতে পাওয়া গেছে কথাটা, যে তুই ছোড় দে, বোলিং মে তেরা কোই কেরিয়ার নেই है, তুই বোলিং করনে কে বারে মে ছোড় দে। তো আমি এটাই বলবো যে সৃজিত মুখার্জি গান নিয়ে ভাবছে বলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। যদি সৃজিত দাই অ্যাক্টিং নিয়ে ভাবতো তাহলে আমি বলতাম যে না 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 না, আমি খুব একটা সেটাকে নিয়ে আশাবাদী নই, ঠিক আছে। না না তো রূপম, লোকেশেরও সাগর সেরকম- নীল অ্যানালিসিসটা করছে আমি বলছি, বিকজ সৃজিতদার ছবিতে বছরের পর বছর মিউজিক এত ভালো হয়েছে, এবং কোন সিনেমার জন্য কোন মিউজিক ডিরেক্টরকে দরকার, কোন গানটা গাওয়ার জন্য কোন সিঙ্গারকে দরকার, ঠিক আছে, এগুলো এতটা হি ইজ পার্টিকুলার অ্যাবাউট দ্য মিউজিক। তো সেখান থেকে বোঝা যায় হি হ্যাজ আ ভেরি গুড ইয়ার ফর মিউজিক। তো সেইখান থেকে একটা ক্রিকেট ভরসা আছে। আর তুমি যে লোকেশের কথাটা বলছো, লোকেশ এর আগে ওর কোনো মানে আগে এরকম কোনো কাজ নেই যেটার ভিত্তিতে তুমি বলতে পারো যে ও ভালো অ্যাক্টিং করবে কি করবে না। গ্লিমসের মধ্যে আমার এমনিতে ভালোই লেগেছে, কিন্তু হ্যাঁ, এর আগে কি এরকম কিছু করেছে সেটা আমরা জানি না। সেটার বেসিসেই জাজমেন্টটা দিচ্ছে, বা এটা বেসিক্যালি তামিল অডিয়েন্স জাজমেন্ট দিচ্ছে। আমরা তো পজিটিভই বলেছি ফিল্মসটা নিয়ে, কিন্তু তুমি যদি তামিলনাড়ুতে দেখো ওখানে কিন্তু এটা বেসিক্যালি ব্যাকল্যাশই পেয়েছে, যে কেন ক্যাবি টু না বানিয়ে এইসব করছে। এবার কথা হচ্ছে কি, যে এইটা বেসিক্যালি দেখো লোকেশ, এটা এটা আমার মনে হয়, দিস মাই পার্সোনাল ওপিনিয়ন, প্রদীপ রঙ্গনাথন এখন কি হয়েছে কি হিরো কাম ডিরেক্টর, ঠিক আছে। প্লাস তুমি যদি দেখো ঋষভ শেট্টি হচ্ছে হিরো কাম ডিরেক্টর, রক্ষিত শেট্টি হচ্ছে হিরো কাম ডিরেক্টর। এই ব্যাপারটা এখন খুব উঠছে। এবার এই জিনিসটা লোকেশও করতে চাই, ঠিক আছে, তাহলে কি তোমার ডবল ব্র্যান্ডিং হবে আর কি। মানে আজকে প্রদীপ রঙ্গনাথন যে লেভেলে উঠে গেছে, তাহলে আর তুমি দেখো এই জিনিসটা প্রত্যেকেই করতে চাইছে। তুমি দেখো ধানুষ না হলে ব্যাক টু ব্যাক ছবি ডিরেক্ট করছে কেন? ধানুষ তো খুব সাকসেসফুল একজন অ্যাক্টর, খুব ভালো ভালো ডিরেক্টরদের সাথে লাইন আপও রয়েছে, তাহলে ও এত রেগুলার বেসিসে ছবি ডিরেক্ট করছে কেন? ঠিক আছে। তো এই জিনিসটা আজকাল তোমাকে আলাদা একটা স্বীকৃতি দিচ্ছে। আর একটা সময় এটাকে খারাপ হিসেবে ধরা হতো, যখন কামাল হাসান নিজে করতো তখন অ্যাকচুয়ালি এটাকে খুব খারাপ নজরে দেখা হতো, যে হিরো কেন স্ক্রিপ্টে ইন্টারফেয়ার করছে, হিরো কেন ডিরেক্টর হয়ে যাচ্ছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে এটাকে লোকে ভালো হিসেবে দেখছে, যে ভাই ঋষভ শেট্টি দেখো ছবির পরিচালক প্লাস হিরো, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এটা এখন সবাই এটা করতে চাইছে। এটা তুমি না, সামনে আমি বাংলাতেও দেখতে পাবে। আমি আমি বিষয়টা মজার ছলেই বলেছি, আমি বিষয়টা নিয়ে কোনো রকম ইয়ে করে বলি না, সাগরের সাথে আগ্রি করেই বলেছি। মজার ছলেই কথা উঠবে, এবং কথাতে তারপরে কি আমরা একটা আলোচনায় ঢুকে গেলাম, এই করে করে কি যে একটা ঠিক আছে এই 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 করে করে আমরা 1 ঘন্টা টেনে দেবো, এটাই বলতে চাইছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেক্সট টপিক না 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 নেক্সট টপিক আমি বলবো, এটা যদি না বলি অডিয়েন্স ধোঁয়া খিস্তি দেবে, এবং এইটা নিয়ে আলোচনা করতেই হবে। সেটা হচ্ছে দুদিন আগে একটা ট্রেলার এসেছে, ঠিক আছে, মাঠ কাঁপানোর ট্রেলার, সেটা হচ্ছে পুলিশের ট্রেলার। পুলিশের ট্রেলার তোমাদের কেমন লেগেছে তোমরা বলো, এটা তোমাদের বলতেই হবে, তোমাদের কেমন লেগেছে বলো। ট্রেলার দেখিনি, আমি ট্রেলার দেখিনি, তোমাদের ভিডিও দেখেছি, আমি ট্রেলার দেখিনি। তুমি ট্রেলার দেখোনি? ও ট্রেলারটা পরবর্তী, আচ্ছা হ্যাঁ, আমি ইন্টারভিউ করেছি। আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি সাগর নীলের ভিডিও দেখার পরে ট্রেলারটা সার্চ করলাম, দেখলাম ছিল না, ঠিক আছে। আর আমি ওই টিমের সাথে ইন্টারভিউ করেছি, ঠিক আছে, প্রমোশনাল ইন্টারভিউ। আমি ওপেনলি বলছি প্রমোশনাল ইন্টারভিউ, আমরা এটা বারবারই বলেছি, আমরা আমাদের চ্যানেলে প্রমোশন করে থাকি সেটা প্রত্যেকেই। তো আমি যখন ইন্টারভিউ করেছি, আমি তখন কোয়েশ্চেন এটা করেছি, ঠিক আছে, সেটা পরবর্তীতে আসবে ইন্টারভিউটা। আমি সেখানে কোয়েশ্চেন করেছি যে এরকম আমি একটা রিয়াকশন দেখতে পাচ্ছিলাম অনলাইনে, এরকম এরকম ব্যাপার হয়েছে যে মিউজিক কপি, তো সেটা নিয়ে পরিচালকটা নিজের বক্তব্য রেখেছে, সেটা অডিয়েন্স সেদিনকে দেখতে পাবে। বাট আমি নিজে যেহেতু ট্রেলারটা দেখিনি, আমি কোনো ওপিনিয়ন দিতে পারবো না যে কি হয়েছে। মানে আমি তোমাদের ভিডিও থেকে জানতে পেরেছি যে এরকম একটা কিছু হয়েছে, মানে মিউজিক কপি করে দেওয়া হয়েছে বা কিছু। বাট আমি নিজে মানে শুনিও নি, আমি পরিচালককে জিজ্ঞেস করছি, তিনি একটা আনসার দিয়েছেন, সেটা দর্শক জানতে পেরে যাবে, এই আর কি আমার বলার। আর আমি কিছু যাই না, মানে ছবিটা সম্পর্কেও কিছু যাই না। আমি বলি, আমাকে প্রমোশনের জন্য যেটা অরিত্র বলছে, আমাকেও মানে প্রমোশন এর জন্য বলা হয়েছিল। তা আমি তাদেরকে জানাই যে আমার রিভিউ ভিডিওটা শুট হয়ে গেছে, এবং রিভিউ ভিডিওটা কিছুক্ষণ পর আসবে, এবং ওটা আসার পরে আর কেউই আমাকে প্রমোশনের জন্য যোগাযোগ করবে না। আমি তাদেরকে তখনই জানিয়ে দিই, এবং তারপর তো আমি ভিডিও ড্রপ করেই দিই আর কি। আমার সাগরনীল বল কি বলছি। আমার একটা খুব সিম্পল কথা,
সেটা হচ্ছে যিনি মিউজিক করেছেন এই ছবি তিনি একটু নিশ কিছু থেকে ভাবতে পারেন, ঠিক আছে, আর ঝেড়ে একটু মিশিয়ে টিশিয়ে কিছু একটা করে যাতে করে আমরা বলতে পারতাম যে না 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 এটা তো মিলে গেছে, এটা তো মানে এটা হতেই পারে, ঠিক আছে, আমরা এরকম করে বলে চালিয়ে দিতে পারতাম বিষয়টা। কিন্তু আমাদেরকেও মানে বাধ্য করেছে যে আমরা একটুখানি ভুলভাল বলবো আর কি, নাহলে এতটা ভুলভাল লাস্ট কবে কোন ছবিকে বলেছি আমার মনে পড়ছে না, যতটা কি এই পার্টিকুলার ছবিটাকে বলা হয়েছে এরকম ভাবে কে ভুলে যায়, মানে এখন তো মানে থালাপাতি বার্তা অব্দি শুনতে পাওয়া যাচ্ছে, অন্তত পক্ষে ওইটুকুকে এটা এডিট করে দেবে। আর এটা খুব মানে থালাপাতি শব্দটা না আমার বাজছে কথা হচ্ছে কোনো কপিরাইট আসেনি, কোনো কপিরাইট কি জানি। না আর আমি একটা কথা হচ্ছে, আমি এই ট্রেলারটা দেখে বুঝতে পারলাম সেটা হচ্ছে ডায়ালগ, সেটা ডেলিভার করাটা যে কতটা ইম্পর্টেন্ট। এখানে সংলাপগুলো মানে যে সংলাপটা দিচ্ছে পুলিশ এবং হচ্ছে বাদ বাকিদের নিয়ে, মানে খাকিটা আমি বলছি না, খাকি লাকি ওটা বলছি না, বাট বাদ বাকি যে সংলাপগুলো সেগুলো কিন্তু অতটাও খারাপ নয়, কিন্তু এমন ভাবেই সবাই ডেলিভার করছে সেগুলো খুব জঘন্য লাগছে যেরকম ভাবে ডেলিভার করছে। আর আমার সব থেকে হাসি লেগেছে হচ্ছে লাস্টের জওয়ানটা একটা মাস বিজিএম আছে না, ঠিক আছে, ওই মাস বিজিএমটা ধরে বসিয়ে দিয়েছে, মানে ওটা যে কি জালি মানে কিছু বলার নেই, ওটা জঘন্য জঘন্য। আমি ভাবছিলাম টোটা না আবার এই ডায়লগ দিয়ে দেয় যে বাপ বেটাকে হাত লাগানোতে পেলে বাপ সে বাত এইসব ডায়লগ দিয়ে দিলে আরো ব্যাপারটা আর কি জমে যেত। যাই হোক, মানে দেখো আমি একটাই কথা এখানে বলবো অন সিরিয়াস নোট, টোটা রায়চৌধুরী কিন্তু আমি তাকে একবার সাক্ষাৎকার করেছি এবং তাকে কমার্শিয়াল ছবিতে দেখতে পাওয়া যায় না, কারণ এটা নিয়ে কথা হয়েছে তার সঙ্গে একদম মানে ক্যামেরাতে অন ক্যামেরা আলোচনা আছে, অডিয়েন্সও দেখেছে নিশ্চয়ই আমার। সেখানে কিন্তু বোঝা গেছে যে ভদ্রলোক কিন্তু প্রচন্ড চান এই জোনটাতে অপারেট করতে, ঠিক আছে, এবং তিনি প্যাশনেট এবং তিনি সেটা প্র্যাকটিসও করেন, সেটার জন্য ওনার প্রিপারেশন রয়েছে একটা। কিন্তু মানে যখন উনি এলেন আমার মনে হয় যে একটু সব দিকটা দেখে নিয়ে ভেবে নিয়ে তারপরে এলে বেটার হতো, কারণ এই আশাটা মানে আরো না পিছিয়ে দিল। তুমি যেটা বলতে থাকুন, এইটার উত্তর উনি আমি রিসেন্টলি যে ইন্টারভিউ করেছেন, ওটাকে প্রথমবারই ইন্টারভিউ করলাম, তো ওখানে উনি এটার উত্তরটা দিয়েছেন যে তুমি যে বিষয়টা বলছো ওটা ওখানে উনি অ্যাড্রেস করেছেন আর কি। তবে ইন্টারভিউটা আচ্ছা। ভালো হয়েছে, ইন্টারভিউর মধ্যে অনেকগুলো দিক আর কি, মানে এই কমার্শিয়াল ছবির বাইরেও আর কি, যে একটা টাইম ওনাকে মানে বাংলা ইন্ডাস্ট্রি ইউজ করছিল না, সেইভাবে কোনো ইম্পর্টেন্ট রোল দিচ্ছিল না, সেই সময়টা উনি কিভাবে ডিল করেছেন ইত্যাদি, খুব ভালো হয়েছে ইন্টারভিউটা আর কি। আচ্ছা আচ্ছা, না আমি ওনাকে ইন্টারভিউ করেছি একবার, ভীষণ মানে ভদ্র মানুষ, যেরকম ভাবে উনি কথা বলেন, যেরকম ভাবে রেসপেক্ট করেন, খুব খুব ভালো। এবং মানে উনি ধরো মানে আমি ওনার কাজকে আগে খারাপও বলেছি সেটাও উনি জানেন, তা সত্ত্বেও উনি যেভাবে কথা বলেন ভীষণ ভীষণ ভালো। আমি মানে এই কাজটা যখন খারাপ বলছিলাম, আমি সত্যি বলছি আমি মানে খারাপ বলতে চাইছিলাম না শুধুমাত্র ওনার জন্য, এবং আমি এই কারণেই বলেছিলাম যে উনি জিদ্দার সাথে কোলাবোরেশন করছে, উনি রকি আর রানী কি প্রেম কাহিনীতে কাজ করছে, নীরজ পান্ডের সাথে কাজ করছে, এইসব কাজ করে কি হবে, এসব কাজ করার দরকার নেই, আমি এভাবে এই জন্য সার্কাস্টিক ওয়েতে বলছিলাম। আসলে মানুষটা সত্যি ভালো, কিন্তু যেটা সাগরনীল বললো আমারও একই বক্তব্য, যদিও এই কাজটা অনেক আগেই হয়ে গেছিল, এই কাজে একটা ফুটেজও লিক হয়ে গেছিল যেটা নিয়ে সমস্যা হয়েছিল আর কি। যাই হোক, তো দেখার ছবিটা কেমন হয়। আচ্ছা, এরপর আমাদের কি টপিক? আমি এখানে একটা কথা রিপিট করতে চাই, সেটা হচ্ছে ডিরেক্টর একটা যখন দেখছে যে মিউজিকটা ওরকম হয়ে গেছে, চেঞ্জ করতে বলে দিলে হয়ে যায়, ঝামেলা মিটে যায়। এটাই আমি সেম ট্রেলার বলছি, যদি মিউজিকটা এক না থাকতো তাহলে কিন্তু লোকে বলতো যে আচ্ছা ঠিক আছে জমলো না সেরকম নয়, কিন্তু অ্যাটলিস্ট হেড পেত। কি দরকার ছিল মিউজিকটা এরকম, আমি যাই না, যাই হোক ঠিক আছে, চলো আমার পরবর্তী টপিকে যাই। আমি বেলি ক্রাইম সিজন 3 নিয়ে কথা বলছি নাকি? হ্যাঁ, কারণ আমার ফোনে আর 6% চার্জ আছে, ডেলি ক্রাইমটা হয়ে যাবে। ডেলি ক্রাইম সিজন 3 6% আছে। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি হতাশ হয়েছি, আমার জন্য জমেনি, ঠিক আছে। বাড়ি দিদি ক্যারেক্টারটার মধ্যে মানে বাড়ি দিদি ক্যারেক্টারটা ভালো হতে পারতো, মেটেরিয়াল ছিল না যে তা বলবো না, বিটস এন্ড পিসেসে বুঝতে পারা গেছে আইডিয়া লেভেলে ছিল অনেক কিছু, কিন্তু একদমই সেটা রাইটিং এ বেরিয়ে আসেনি। দেখো ডেলি ক্রাইমের যেটা ইউএসপি, যে ক্রিমিনালসরা কেন এরকম করছে, তাদের পিছনে ফিলোসফি সাইকোলজিটা কি, এবার সেইটা এবারে বেরিয়ে আসেনি, খালি লাস্টে ওই লাস্ট এপিসোডটাতে বাড়ি দিদি কন্টেনারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখে বললে তো ওটা হবে না, ওটা বিল্ড আপ দরকার ছিল। রূপম তোমার কেমন লেগেছে? আমার ভালো লেগেছে, আমার জন্য, হ্যাঁ আমার জন্য ওই বাচ্চার ইমোশনটা খুব ওয়ার্ক করেছে, ওই 14 বছরের মেয়েটার হোক, মায়ের হোক, শেষে বাচ্চাটা, কারণ এটা যেরকম ভাবে ট্রু ইভেন্ট থেকে তুলেছে, ওটা আমার মানে ওই যে নামটা ওটা ছিল হচ্ছে
2012 সালের বোধহয় ঘটনাটা ছিল, যেখানে হচ্ছে ওই বেবি কি নামটা ছিল যেন, এখানে যেমন ওই বেবি নূর কি কাহানি, ওখানে ওটার নামটা রিয়েল ইনসিডেন্টে বেবি কি একটা এসবি না কি নামটা ছিল। তো ওই ঘটনাটার সাথে ক্রাইম যেভাবে এটা, পেট্রোল একটা এপিসোড হয়েছিল নাকি এটাকে নিয়ে, ক্রাইম পেট্রোলে হ্যাঁ দেখিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘটনাটাকে যেরকম ভাবে এখানে এনেছে, মানে ওটা ভীষণ ভালো লেগেছে আমার ওই বিষয়টা। মানে ইমোশনালি আমি এটার সাথে কানেক্টেড হতে পেরেছি। আমার ভালো লেগেছে ইনভেস্টিগেশনে যেরকম ভাবে টাইম দিয়েছে, ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে হচ্ছে যে ফিলোসফিটা দেখাতে গেছে, যে এখানে একজন মহিলা বলছে যে আমি মেয়েদেরকে, যাদেরকে আমি এখানে এনেছি এদেরকে আমি কাইন্ড অফ উদ্ধার করেছি, এদের নরকের জীবন থেকে মুক্তি দিয়েছি। এটা একটা মেয়ের স্টেটমেন্ট, এবং আরেকটা মেয়ের উল্টো দিকের স্টেটমেন্ট, তা হচ্ছে রাধিকা দুগ্গল হোক বা হচ্ছে আসিফ আলী শাহ হোক, যে মুক্তি দেওয়ার তুমি কে। তো আমার এই স্টেটমেন্টটা ভীষণ ভালো লেগেছে। কিন্তু এটা কিন্তু উঠে আসেনি রূপম, মানে এটা ভার্বাল মানে ইনফরমেশন হিসেবে এসেছে, এটা কিন্তু বিল্ড আপ নেই এটা। আমি আমার দিক থেকে বলছি, আমার দিক থেকে এটা মানে আমার জন্য ওয়ার্ক করেছে, এটা আমার আমার সত্যি ভালো লেগেছে। আমার ডেলি ক্রাইম সিজন 2 এতটা ভালো লাগেনি। আমার আমার কি মনে হচ্ছে বলতে দেখছো না, এই যে ফার্স্ট পার্টটা যখন এসেছিল দিল্লি ক্রাইমের, তখন না একটা মানে এটা আমরা জানি সকলে যে ওটিটি প্ল্যাটফর্মে যে সমস্ত কন্টেন্ট আসতো মেকারদেরকে একটা ফ্রিডম দেওয়া হতো, এবং তখন তারা ধরে আমি বলছি দিল্লি ক্রাইম সিজন 1 ইজ নট আ নেটফ্লিক্স কমিশন শো, ওটা নেটফ্লিক্স কমিশন করে বানায়নি, অ্যাকোয়ার্ড, যেরকম ব্ল্যাক ওয়ানের অ্যাকোয়ার্ড ছিল, এটাও অ্যাকোয়ার্ড ছিল সিজন 1টা। তারপরে যখন ওটা পপুলার হয়েছে তখন সিজন 2টা নেটফ্লিক্স কমিশন করেছে যে ভাই বানা। এবার ওই জন্য ওটা বোধহয় সিজন, রিচি নেতা বোধহয় কো-প্রডিউসও করেছিল বোধহয় হ্যাঁ সম্ভবত, শুধু এবার তুমি দেখবে এই যে সিজন 3টা প্রচন্ড বেশি প্লট সেন্ট্রিক হয়ে গেছে। আর যেটা প্রবলেম করে ফেলেছে ওরা, কেন এই ডেভেলপমেন্ট গুলো হয়নি, তুমি দেখবে বাড়ি দিদির গ্যাংয়ে শাইনি গুপ্তাকে নিয়েছে, মিতা বশিষ্ঠকে নিয়েছে, ওদেরকে ইউজই করতে পারেনি, বিকজ গল্পটা কন্টিনিউসলি শিফট করছে, একবার নর্থ ইস্ট, একবার বম্বে, একবার সুরাত, একবার দিল্লি, একবার রোহতাক, একবার ব্যাংকক। এই যে এত শিফটিং, প্রচন্ড প্লট সেন্ট্রিক, এতগুলো সাব প্লট, 14 বছরের মেয়ে সোনাম, বাচ্চা মেয়ে নূর, ঠিক আছে, তারপরে মাঝখানে একটা নতুন অফিসার চলে এলো, সে আবার গায়েব হয়ে গেল। অরিজিনাল যে টিমটা ছিল, যেখানে গোপাল দাস ছিল, বা ওই যে কি রাজেশ তেলাং ওনার যে নাম, ওই ক্যারেক্টারটা, রাজস্থান। আরো একজন অফিসার, ওই যে টিমটা, সেই টিমটা তোমার এক্সটেন্ডেড ক্যামিও মনে হচ্ছে, মানে মাঝে মাঝে আছে ওদের সাথে, মানে ম্যাডাম স্যারের যে বন্ডিংটা বা ডায়নামিক্সটা, ওই টিমটা যে কি ইনভেস্টিগেট, ওটা বেরোলোই না, এবারে বেরোলোই না একদম। তোমার মনে করো সিজন 1-এ একটা জায়গা ছিল যেখানে রাজেশ তেলাং বলে যে ওই ছেলেটা যে ওখানে বাসে ছিল, ও ম্যাডাম স্যারের সাথে ঝগড়া শুরু হয়ে যায়, যে ওই ছেলেটা মনে হয় কিছু করেছে, কারণ আমি যদি একটা ওর জায়গায় থাকতাম তাহলে লড়তাম, মরে গেলেও লড়তাম, কিছু করতে পারতো, চেঁচাতে পারতো, কাঁচ ভেঙে দিতে পারতো। তুমি দেখবে মানে কেসটা ইনভেস্টিগেট করতে করতে এদেরও যে উপর একটা এফেক্ট পড়ছে কেসটা, সেই ইম্প্যাক্টটা এবারে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে যে সমাজের যে ইম্প্যাক্ট, মিডিয়ার ইম্প্যাক্ট, সবকিছু, যে একটা বিউরোক্রেসি, সেটার যে ইম্প্যাক্ট, সেগুলো দিল্লি ক্রাইম সিজন 3-তে নেই, জাস্ট ইনভেস্টিগেশন হয়ে যাচ্ছে পরপর। বাকি প্ল্যাটফর্মে যা কাজ হয় নর্মাল যে প্ল্যাটফর্মস গুলোতে, তার থেকে বেটার ডেফিনেটলি, লুক এন্ড ফিল মেকিং প্লাস অ্যাক্টররা যেহেতু খুব ভালো, তাই জন্য একটা এঙ্গেজিং ইনভেস্টিগেটিভ, ঠিক আছে। বাট দিল্লি ক্রাইমের যে ইউএসপি, তার যে বক্তব্য, তার যে ফিলোসফি, সেইটা নেই, জাস্ট নেই দিল্লি ক্রাইম সিজন 2-তে। প্রচন্ড জেনারিক। দিল্লি ক্রাইম সিজন 1 এতটাই এক্সট্রাঅর্ডিনারি, মানে তুমি না চাইলেও তোমার মানে কম্পারিজন এসে পড়বে, বিশেষ করে ক্যারেক্টারস গুলো এক, মানে রাসিকা দুগ্গলের ক্যারেক্টারটা, মানে রাসিকা দুগ্গল এত ভালো পারফর্মার হয়ে উঠেছে, আমি বলছি এখানে ক্যারেক্টারটার মধ্যে জাস্ট কয়েকটাই মুহূর্ত রেখেছে ক্যারেক্টারটা। দেখবে একটা পার্টিকুলার সিন রয়েছে একটা কলিগের সঙ্গে, ওর নতুন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস করেছে, তার সঙ্গে রুটি আর ছোলার একটা সিন রয়েছে, যে বয়ফ্রেন্ড ছোলা বানাবে, আমি গিয়ে রুটি বানাবো, ঠিক আছে। ওই মোমেন্টটাতে রাসিকা দুগ্গল মানে বিউটিফুল। কিংবা একটা জায়গাতে দেখবে যে ও কেঁদে ফেলে, বাচ্চা মেয়েটা মরে গেছে দেখবে কেঁদে ফেলে, পাশে শেফালি বর্মা দাঁড়িয়ে রয়েছে, শেফালি বর্মা বলছে, শেফালি বর্মা ইন্ডিয়ান ক্রিকেটার, শেফালি শাহ, সেই জায়গাতে মানে এত বিউটিফুল পারফরমেন্স, কিন্তু অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার মধ্যে মেটেরিয়াল রাখেনি। তো এত সুন্দর স্টারকাস্ট হলে না, তারপর যখন মানে মনে হয় যে রাইটিং একটু অভাব থেকে গেল, সেই ডেপটা নেই যেটা দিল্লি ক্রাইম সিজন 1-এ ছিল, তখন একটু হতাশ লাগে। মানে রাজেশ তেলেগের মতন একটা, ঠিক আছে কি আর করা যাবে। না আমার না সিজনটা দেখে মনে হচ্ছে পুরো অ্যালগোরিদম বেসড লেখা, মানে অ্যালগোরিদম ওই যে বলছে যে সব মানে 2 মিনিট অন্তর অন্তর একটা নতুন কিছু হ্যাপেনিং করো, একটা নতুন কিছু প্লট পয়েন্ট আনো, যেটা অনেক সিরিজে আমরা দেখেছি হতে, সেম অ্যাপ্রোচ করা হয়েছে। এটা তুমি ভাবো মেকারদের জন্য কতটা ডিফিকাল্ট, সেম মেকাররাই বানাচ্ছে, ঠিক আছে।
এবার তাদেরকে প্ল্যাটফর্মে যারা বসে আছে তারা দে আর এমবিএস, তারা ডেটা দেখে দেখে বলছে এটা এরকম করো, আর এদেরকে মেনে নিতে হচ্ছে, আর না হলে বানাতে দেবে না। বুঝতে পারলে তো এটা যে কি ডিফিকাল্ট, মানে তুমি বুঝতে পারছো সেই লোকটা কিছু জানে না সিনেমা সম্পর্কে, যা বলছে ভুলভাল, তাও তোমাকে মানতে হচ্ছে। বা হয়তো শুটও করেছে অনেক কিছু, তারপরে ওটিটি প্ল্যাটফর্মে এডিটের ব্যাপারটা পুরোটা নিজের কন্ট্রোলে নিচ্ছে। আরে আমাদের এই যে পাতাল লোক সিজন 2 যেটা অ্যাকচুয়াল যেটা ছিল সেটা তো মানে পুরো রিএডিট, পুরো রিশুট করে যেত ওরা তো। তাহলে পাতাল লোক কবে আসার কথা, কবে শুটিং হয়ে গেছে, কবে রিশুট করে যে আসলগুলো সব ফেলেছে কেটেছে, ওরা বানাতেই দেয়নি ওই অরিজিনাল জিনিসটা। ওই জন্য তুমি দেখবে পাতাল লোক সিজন 2 কিন্তু সিজন 1 লেভেলে হয়নি। ওই ফিলোসফিটা মিসিং, তুমি দেখবে ফিলোসফিটা মিসিং এইসব জায়গাতে না, মানে আমি কিন্তু বলবো পাতাল লোকের সিজন 2 কিন্তু ডেইলি টাইম সিজন 3 থেকে ফার পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো না, মেকার্সদেরকে যতক্ষণ প্ল্যাটফর্ম ছাড়বে না ততক্ষণ ভালো কাজ বেরোবে না। এই আমি রিসেন্টলি একটা কাজ দেখলাম, তোমাদের দুজনকেই বলবো দেখো, ব্রেকিং ব্যাড যে মেকার আছে ভিন্স গিলিগান, সে বানিয়েছে প্লারিবাস বলে। ওটা আমি দুটো দেখিনি, তার episode- মধ্যে 2টো এপিসোড বেরিয়েছে, ওই জন্যই দেখিনি, আমি একবারে দেখবো। ওটা মানে তুমি দেখো খালি মাথা ব্লাস্ট করে যাবে, মাথা ব্লাস্ট, আর আর কিছু বলবো না, তবে একটাই শব্দ। আমার একটা জিনিস খুব খারাপ লেগেছে, কি? বলবো অরিত্র? হ্যাঁ, তুমি ব্রেকিং ব্যাড কে 10 গোল দেবে এটা লিখতে পারলে তুমি একটা ব্রেকিং না ব্যাড না ফ্যান ওটা হয়ে? আমি, না দুটো না ওটা এপিসোড আমি কেন না 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 আমি বলছি শোনো, এটা হচ্ছে দেখো, প্লারিবাসটাকে তো লোকের কাছে পৌঁছে দিতে হবে, ঠিক আছে? এই যে প্লারিবাস বলে একটা শো, সেটা ইন্ডিয়াতে তো লোকে জানে না, বেশিরভাগ লোকে। এবার তাদের অব্দি পৌঁছাবো কি করে? শুধু ব্রেকিং ব্যাড নামটা আমরা দেখো আমরা সবাই হাইপ আপ করি ভালো কন্টেন্ট বেরিয়ে গেলে, ঠিক আছে, কিন্তু আমার দুর্বলতা রয়েছে, আমার সেই জায়গা থেকে খুব খারাপ লেগেছে যে তুমি 10 গোল দিতে ব্রেকিং ব্যাডকে, ভাই কি বেরিয়েছে যে 10 গোল দিয়ে দেবে? দেখা যাক। না না সত্যি খুব ভালো হয়েছে, জেনুইনলি খুব ভালো হয়েছে। ব্রেকিং ব্যাড এর সাথে জনরাজ আলাদা কমপ্লিটলি, বাট আমি ইভেন আমি বলবো আমি ব্রেকিং ব্যাড এর ফ্যান হয়ে বলছি ব্রেকিং ব্যাড অনেক বেশি এন্টারটেইনিং, বাট বেটার কল সল ইটসেলফ ব্রেকিং ব্যাড এর থেকে বেটার, মানে মেকিং ওয়াইজ বা স্টোরি টেলিং ওয়াইজ ব্রেকিং ব্যাড এর থেকে বেটার কল সল। দেখা যাক দেখা যাক। আমি লাস্ট একটা ছোট্ট করে তোমরা চার্জ নিয়ে জানি, তেরে ইসমের গানগুলো শুনেছো? এক্সট্রাঅর্ডিনারি গান, ব্যাপক। এক্সট্রাঅর্ডিনারি। যেটা সাগরনীল তেরেইশমের বলছে, তেরেইশমের গানের সব থেকে যেটা হাটকে বিষয় সেটা হচ্ছে র্যান্ডম একটা গান নয়, গানটার মধ্যে যে ইমোশনটা আছে, মানে গানের মধ্যে ইমোশন থাকে না, যেটা এখনকার গানে হয়, গানে কোনো ইমোশন থাকে না, একটা গান হয়। কিন্তু আমরা যদি মোহাম্মদ রফি বা কিশোর কুমারের গান শুনি বোঝা যায় গানের একটা বেদনা আছে। আর বহুদিন পর মনে হচ্ছে তেরেইশমের গানগুলো যে গায়ক গাইছে তার মধ্যেও একটা কষ্ট আছে, কারণ প্রত্যেকটা ভিডিও সং এর আগে ধানুষের একটা করে লাইন, ওই লাইনগুলো যে কি ইম্প্যাক্ট ফেলে, তারপরে গানগুলো যেরকম হয় গানগুলো ব্যাপক। আর আমি অডিয়েন্সকে এখানে একটা কথা বলবো, সেটা হচ্ছে যখন পাতাল লোক সিজন 2 এসেছিল তখন আমার আর অরিত্র পয়েন্ট অফ ভিউ কাইন্ড অফ একরকম ছিল। সাগরনীলের ভালো লেগেছিল, আমার পাতাল লোক ডিসেন্ট লেগেছিল, অরিত্ররও ডিসেন্ট বা মোটামুটি লেগেছিল, সাগরনীলের খুব ভালো লেগেছিল। তো আজকে দেখুন আমাদের যে পয়েন্ট অফ ভিউটা, ওদের দুজনের কাজটা ডেলি ক্রাইম সিজন 2 দুজনের অ্যাভারেজ লেগেছে, আমার কাজটা ভালো লেগেছে। তো আমাদের কিন্তু পয়েন্ট অফ ভিউ পুরোপুরি ডিফার করছে। আমি ওদের পয়েন্ট অফ ভিউকে রেসপেক্ট করি কিন্তু ওদের সাথে আগ্রি করি না, ওরাও আমার পয়েন্ট অফ ভিউ রেসপেক্ট করে কিন্তু আগ্রি করে না। তো প্রয়োজনীয় নয় যে আপনার পয়েন্ট অফ ভিউ অন্য কারোর সাথে মিলতেই হবে, কিন্তু যেটা আমরা বারংবার বলি সেটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ না মিললেই তাকে আক্রমণ করে দেবো, তাকে খারাপ করে দেবো। না আমি রেসপেক্ট করি না, আমি তোমাকে এক্ষুনি অ্যাটাক করবো, আমি রেসপেক্ট করি না, তুমি কিচ্ছু বোঝো না সিনেমা, ঠিক আছে? তুমি হচ্ছে ভিউ ব্যবসায়ী, আরো যাতে উল্টোপাল্টা বলা যায়। আমি আজকে ডেলি ক্রাইম সিজন 2 নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে মানে শুরুতে একটা মানে ইয়ে দিয়ে দিয়েছি, স্টেটমেন্ট দিয়ে দিয়েছি যে আজকে মানে এটা আমার মনে হয় যে পাতাল লোক যে বানাচ্ছে, যে ডেলি ক্রাইম বানাচ্ছে, তারা না সব থেকে আগে যেটা করে একটা রিসার্চ করে, একটা ইনভেস্টিগেশন দেখায়। আর আমাদের বাংলাতে কিছুই আসে না, কাজ আসার আগে এত বড় বড় সবকিছু বলে, তারপর যে কাজটা মানে রিসার্চ দরকার, মিনিমাম রিসার্চের দরকার, ওই মিনিমাম রিসার্চ টুকুও থাকে না। তো আমি সেটাই বলছিলাম যে অ্যাটলিস্ট তাদের একটু কাজ দেখা উচিত, একটু রিসার্চ করা উচিত। যাই হোক, আমরা আজকে আমাদের আলোচনা শেষ করবো। সেই বেসিসে তুলনা করলে ডেফিনেটলি অনেক গ্রোথ, সেটা তো ডেফিনেটলি, সেটা তো। আর যতদিন আমাদের দেখো, আমাদের তো অ্যাকচুয়ালি ওয়েব সিরিজ হয় না,
2.5 ঘন্টার তো শো হয় আমাদের ওয়েব সিরিজ লং ফরম্যাট স্টোরি আমরা বাংলাতে এখন এই করি, ঠিক আছে। যাই হোক, আজকে না কারুর একটা মাইকে খুব সাউন্ড আসছে, আমি বুঝতে পারছি না কার, প্রায় শেষ হয়ে গেল, দেখা যাক অডিয়েন্স কিছু কমেন্ট করে কিনা। যাই হোক, ঠিক আছে, আমরা এই পরের দিন আসবো খুব শিগগিরই। আমাদের শেক্সপিয়ার ট্রিলজিটা আনা উচিত, বারবার লোকে কমেন্ট করছে যে শেক্সপিয়ার ট্রিলজি। হ্যাঁ, ওটা আমরা মাঝখানে একদিন করে নেবো শুট। আসলে আমরা সবাই এতটাই রেগুলার, ওটা তো একটা কারণ আছে, আর তার সঙ্গে সঙ্গে ওই সময়টা মানে একটা ইয়ে হয়ে গেছিল, তার জন্য আর কি অনেকদিন গ্যাপে পড়ে গেছিল, যে কারণে আর হয়। যাই হোক, ঠিক আছে চল। আমরা আবার সাবস্ক্রাইব করতে বলতে ভুলে গেছি। সাবস্ক্রাইব চলো, ঠিক আছে, চলো। চলো।